আমি তরির কথা মতো চেয়ার টেনে বসলাম। পাশে তাকাতে দেখি রিমি নিষ্পলকভাবে তরির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ হু কিছুই করছে না। আমি হালকা গলায় রিমিকে বললাম, এভাবে তাকিয়ে কি দেখছিস, আয় বস। রিমি গোমড়া মুখ করে আমার পাশে বসলো। এর আবার কি হলো? মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে কেন? এখানে আসার আগে পর্যন্ত তো সবকিছু ঠিকই ছিল। শাহিন, কে ইনি? ঠিক চিনতে পারলাম না। এটা আমার বোন। কি? কিন্তু আমি তো জানতাম তোমার কোনো ভাই বোন নেই, তুমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমি শাহিনের নিজের বোন না, মামাতো বোন। তরিকে উদ্দেশ্য করে তীক্ষ্ণ গলায় বলল রিমি। দেখে মনে হচ্ছে তরির সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই রিমির, কিন্তু বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে। তরি সামান্য হেসে রিমিকে বলল, ও তাই বলো, আমি নিজের বোন ভেবেছিলাম। আচ্ছা বাদ দাও এসব কথা। আমি তরি, তুমি ও সরি তুমি করে বলে ফেললাম। সমস্যা নেই, আমি রিমি। খুব সুন্দর নাম। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি আমার বন্ধু হবে। আসলে আমার কোনো বন্ধু নেই, ছোটবেলা থেকেই দেশের বাইরে ছিলাম, তাই এখানকার কাউকেই চিনি না। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধু হলে তোমার সাথে সবকিছু শেয়ার করতে পারতাম, সময়টা কাটাতে পারতাম। ঠিক আছে আমার বন্ধুরা। তোমার কি মন খারাপ? ওর মন সবসময় খারাপ থাকে, পেঁচি একটা। রিমি রাগি লুক নিয়ে আমার দিকে তাকালো, দাঁত কিরমির করে বলল, আমি পেঁচি হলে তুই একটা প্যাঁচা। তুই একটা ছাগল। তুই হলি গরু, যেন তেন গরু নয়, লেজ কাটা গরু। আরে তোমরা ঝগড়া থামাও, সবাই দেখছে। তরির কথা শুনে আমরা চুপ হলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কয়েকজন আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বিষয়টা স্বাভাবিকভাবে নিলাম। পাশে সুন্দরী মেয়ে থাকলে মানুষজন তাকাবেই। তারপর আমি আবার দুটো মেয়েকে নিয়ে বসে আছি, সেই জন্য হয়তো মানুষ আরো বেশি করে তাকাচ্ছে। কিছু সময় চুপ থেকে তরি বলল, শাহিন, কি খাবেন আপনি? আপনি যা খাবেন তাই। আমি চা খাবো, মাথাটা প্রচন্ড ধরেছে। আপনার চা চলবে? সমস্যা নেই, আমিও চা খাই। দেখছেন আপনার আর আমার মাঝে কত মিল। মিথ্যা বলছিস কেন? তুই তো চা মুখেও দিস না, কফি খাস। রিমির কথা শুনে ওটিকে চোখ গরম করে তাকালাম। পেতনিটা কথা বলার আর সময় পেল না। আমি তরির সাথে ভাব জমানোর চেষ্টা করছি, আর রিমি সেটাতে ব্যাঘাত করাচ্ছে। রিমিকে নিয়ে আসাটা আমার ভুল হয়েছে। ভেবেছিলাম তরিকে ইমপ্রেস করতে রিমি আমাকে হেল্প করবে, কিন্তু উল্টো আমাকে বাঁচতে বসে আছে। আমি মাথা চুলকে তরির দিকে তাকালাম। তরি সামান্য হাসলো, হয়তো আমার বিষয়টা বুঝতে পেরেছে, তাই আর কিছু বলল না। মুচকে হেসে রিমিকে জিজ্ঞাসা করলো, তুমি কি খাবে রিমি, চা নাকি কফি? শাহিন যেটা খাবে আমিও সেটাই খাবো। শাহিনের পছন্দই আমার পছন্দ। রিমি সরাসরি উত্তর দিল। সত্যি বলতে রিমিকে এখন কিলাতে ইচ্ছে করছে। হুট করে এভাবে কথা বলছি কেন? মনে হচ্ছে তরির সামনে আমাকে ছোট করে ছাড়বে। এদিকে রিমির এমন কথা শুনে তরি কেমন করে যেন আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। ওয়েটারকে রেখে দুটো কফি আর একটা চায়ের অর্ডার দিল। মিনিট পাঁচেক পর ওয়েটার চা আর কফি দিয়ে গেল। আমি কফিতে চুমুক দিতে দিতে আর চোখে বারবার তরির দিকে তাকাচ্ছি। তরিকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এত সুন্দর রূপবতী একটা মেয়ে আমাকে পছন্দ করে, এটা ভাবতেই আনন্দের চরম চেপে পৌঁছে গেছি। মনে হচ্ছে সত্যি সত্যি আমি আকাশের চাঁদ হাতে পেয়েছি। তরি চা খাচ্ছে আর আলতো হাতে শাড়ি ঠিক করছে। দেখে মনে হচ্ছে এই প্রথম শাড়ি পরেছে। শাড়িটা একটু অগোছালো হয়ে আছে, বিভিন্ন জায়গায় ভাঁজ ঠিক নেই, কিন্তু তারপরও তরিকে সবার থেকে আলাদা লাগছে। আমি তরির মতো রূপবতী পরিপূর্ণ মেয়েকে খুব কমই দেখেছি। তরির সবকিছু সুন্দর, বিশেষ করে গোলাপের পাপড়ির মতো নরম ঠোঁট জোড়া। ইস, তরি যখন তার নরম ঠোঁটটা চায়ের কাপে লাগাচ্ছে তখন আমার পুরো শরীর শিউরে উঠছে। তরির ঠোঁট জোড়া যদি একবার ছুঁতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আমি মনে মনে এসবই ভাবছিলাম। হঠাৎ তরি বলে উঠল, আপনি বারবার আমার দিকে এভাবে আর চোখে তাকাচ্ছেন কেন? জীবনে কোনোদিন মেয়ে দেখেননি? আচমকা তরির এমন কথা শুনে বিষম খেলাম। এভাবে ধরা পড়ে যাবো বুঝতে পারিনি। লজ্জা লাগছে খুব। আমি আমতা আমতা করে বললাম, আসলে আমি এমনি দেখেছিলাম। মোটেও না, আপনি আমার দিকে চোরের মতো তাকিয়েছিলেন। সরি। তরি মুচকে হাসলো, মিষ্টি গলায় বলল, আমাকে সুন্দর দেখাচ্ছে? আমি মাথা নাড়ালাম। তরি এবার ধমক দিয়ে বলল, তাহলে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছিলেন কেন?
সরাসরি দেখার সাহস নেই? আচ্ছা, আপনি কি আমাকে ভয় পান? ভয় পাবো কেন? সেরকম কিছু না। চুপ করুন, ভিতর ডিম একটা। আপনি জানেন আমি শাড়ি পরতে পারি না, কিন্তু তবু আজ পরেছি শুধুমাত্র আপনার জন্য। আমার জন্য? কেন? আমি শুনেছি ছেলেরা নাকি শাড়ি পরা মেয়েদের খুব পছন্দ করে, আর তাই আমাকে যাতে আপনার পছন্দ হয় সেজন্যই শাড়ি পরে এসেছি। কথাগুলো বলে তরি একটু থামলো। এদিকে খুশিতে আমার মন বাক বাকুম করছে। তরি একটু দম নিয়ে আবার বলতে লাগলো, আমাকে যত খুশি দেখেন, আমি মানা করব না। নিজের জিনিসকে লুকিয়ে দেখার কি আছে? আবার দেখার পর আমাকে ভুলে যায় না। আপনি তো আবার মন ভোলা মানুষ। তরির কথা শুনে আমি মনে মনে বললাম, আপনাকে কোনোদিনই আমার ভোলা সম্ভব না তরি। আমি চাইলে এটা পারবো না। আপনাকে আমার মনের মাঝারে বসিয়ে ফেলেছি। কি হলো, কিছু বলছেন না যে? কি বলবো? বাড়িতে আপনার আর আমার বিয়ের কথা চলছে, আপনি এই বিষয়ে জানেন কিছু? জানি বলেই তো আপনার সাথে দেখা করতে এসেছি। ও, আমাকে আপনার পছন্দ হয়েছে? তরির কথার জবাবে কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে টেবিলের নিচ থেকে রিমি আমার পায়ে সমানে সুড়সুড়ি দিয়ে যাচ্ছে। আমি রিমিকে কিছু বলতেও পারছি না। অন্যদিকে তরি তার প্রশ্নের জবাব পাওয়ার জন্য চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে। সবকিছু কেমন যেন অগোছালো লাগছে। কোনো পরিচয় বলে আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা, তখন সত্যি কিছুই বলার থাকে না। মূলত তরির বলা কথাটা আমার বলা উচিত ছিল, কিন্তু ভুলক্রমে তরি বলে ফেলেছি। আমি তরির কথা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম, আমাকে আপনার পছন্দ হয়েছে? জি, আপনাকে আমার অনেক আগে থেকেই পছন্দ। আমি আপনাকে তরি কথাটা বলতে গিয়ে থেমে গেল। আমি তাগাদা দিয়ে বললাম, থামলেন কেন? বলুন। বাদ দিন। আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা সেটা বলুন। অন্য একদিন বলবো। আজকেই বলুন। আমি পাশে বসা রিমির দিকে তাকালাম। পেতনিটা আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আমি নিশ্চিত আমি যদি তখন তরিকে বলি তোমাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই, তাহলে রিমি এখানে হট্টগোল বাঁধিয়ে দেবে। তখন আরেক ঝামেলা। আমি বুদ্ধি খাটিয়ে বললাম, জায়গাটা সুবিধার না, আপনার সাথে কথা বলাতে একজনের খুব চলছে, পরে বলবো। তরি সামান্য হাসলো, হয়তো বুঝতে পেরেছে আমি তাকে পছন্দ করি। আমি রিমির দিকে তাকিয়ে আলতো করে চোখ টিপ মারলাম। রিমি এবার তেলে বেগুনে চলে উঠল। দাঁত কটমট করে আমার দিকে তাকালো। আমি পাত্তা দিলাম না। হেসে হেসে তরির সাথে টুকটাক কথা বলতে লাগলাম, এবং এক পর্যায়ে আমার মুখ থেকে কথার ফুল ঝরে চড়তে লাগলো। কথা যেন শেষই হচ্ছে না। এদিকে তরির সাথে কথা বলার সময় রিমি খালি ডিস্টার্ব করছে। কখনো পায়ে শুশুড়ি দিচ্ছে, আবার কখনো হাতে চিমটি কাটছে। শান্তিমতো কথাটা বলতে পারছি না পেতনিটার জন্য। ইচ্ছে করছে রিমির গালে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই, কিন্তু এমন পরিস্থিতিতে মারতেও পারবো না। আমি দাঁতে দাঁত চেপে রিমির সব অত্যাচার সহ্য করতে লাগলাম। তরির সাথে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে তা আমি খেয়ালই করিনি। সময় যেন চোখের পলকেই কেটে গেল। আমরা রাতে খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। এর মাঝে রিমি কোনো কথা বলেনি, একদম চুপচাপ ছিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা রাস্তার পাশে দাঁড়ালাম। তরি আমার কাছাকাছি এসে আলতো করে আমার হাতটা ধরল। আমি হক চোখে তরির দিকে তাকালাম। তরির মুখে লজ্জার আপা ফুটে উঠেছে। অনেক দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছে সে। আমার ডান পাশে থাকা রিমি অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছে আর বিড়বিড় করছে। আমার আর তরির দিকে তার খুব একটা খেয়াল নেই। এদিকে তরি আমার হাত ধীরে ধীরে শক্ত করে চেপে ধরল। আমার বেশ ভালো লাগছে। কিছুক্ষণ পর তরি মন খারাপ করে বলল, অনেক রাত হয়ে গেছে শাহিন, আমাকে এখন বাড়ি যেতে হবে। আব্বু চিন্তা করবে। আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো? থাক, লাগবে না, আমি একাই যেতে পারবো। আপনি শুধু একটা রিক্সা ডেকে দিন। আমি তরির জন্য একটা রিক্সা ডেকে আনলাম। তরি সামান্য হেসে বলল, আজ আসি তাহলে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে। সাবধানে যাবেন, আর বাড়ি পৌঁছে আমাকে ফোন দিন। তরি মাথা নাড়িয়ে রিমির দিকে তাকালো, হাসি মুখে বলল, রিমি, শাহিনের সাথে একদিন আমাদের বাড়িতে এসো, জমিয়ে আড্ডা দেওয়া যাবে, কেমন? রিমি কিছু বলল না। তরিকে এক নজর দেখে মুখ ঘুরিয়ে নিল। তরিও আর কিছু না বলে চলে যেতে লাগলো, কিন্তু দু কদম এগিয়ে আমার দিকে ফিরে তাকালো। তারপর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি ভেবাচাকা খেয়ে গেলাম। তরি আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে উত্তেজিত গলায় বলতে লাগলো, আমি আপনাকে খুব ভালোবাসি শাহিন, বিয়ে করবেন আমাকে, কথা দিচ্ছি।
আপনাকে কোনো দিন কষ্ট দেব না, খুব সুখে রাখবো। আমার পুরো শরীর শীতল হয়ে গেল, মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। আমি কিছু বলার আগেই তুড়ি আমার গালে গভীরভাবে কিস করলো। তুড়ি কিস করার সাথে সাথে মনে হলো আমি 1000 ভোল্টেজের শক খেয়েছি। আমার সারা শরীরে অজানা এক শিহরণ বয়ে গেল। আমি জড় পদার্থের মতো অনড় দাঁড়িয়ে রইলাম, কিছু বলা বা করার শক্তি পাচ্ছি না। তরি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এবার আমি আর থাকতে না পেরে তরিকে আলতো করে জড়িয়ে ধরলাম। তরির নরম শরীরের মাদকতা ক্রমশ আমাকে তার কাছে টানছে। তরি আমাকে দ্বিতীয়তম কিস করতে যাবে, তখনই টিপি গগন ভিতরে চিৎকার দিয়ে বলল, রাস্তার মাঝে কি শুরু করেছিস তোরা? লজ্জা করে না তোদের? টিমির কথা শুনে তরি তাড়াহুড়ো করে আমাকে ছেড়ে দিয়ে 2 কদম পিছিয়ে সরে গেল। আমার দিকে চেয়ে আমতা আমতা করে বলল, আই এম সরি শাহিন, আসলে আমার কি যে হয়েছে আমি নিজেও জানি না। ঝোঁকের বসে এমনটা করে ফেলেছি, সরি। ইটস ওকে, তবে আমার খুব ভালো লেগেছে। তরি লজ্জা পাকা হাসি দিল, তারপর রিক্সায় চেপে চলে গেল। আমি তরি চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। ঘোর কাটল রিমির কথায়। দেখেছিস কি নির্লজ্জ মেয়ে, রাস্তার মাঝে কেমন করে জড়িয়ে ধরেছিল। ছি, ফালতু মেয়ে একটা। আমি রিমির দিকে তাকালাম। সে কোমরে হাত দিয়ে তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি রিমির কাছে এগিয়ে গেলাম। রাস্তার পাশে থাকা স্টেডিয়াম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি রিমি অনেক রেগে আছে। শুধু রেগে আছে বলে ভুল হবে, একেবারে ভয়ঙ্করভাবে রেগে আছে। চোখ দিয়ে মনে হচ্ছে আগুনে ফুলকি বেরোচ্ছে। রিমির এমন রূপ আমি আগে অনেকবার দেখেছি। তাই ভয় না পেয়ে স্বাভাবিক গলায় বললাম, তরি আমাকে জড়িয়ে ধরাতে তোরা তো সমস্যা কিসের? আমাকে জড়িয়ে ধরেছে, তাই যা বলার আমিই বলবো। তোর মতো লুচ্চা আর কি বলবে? তুই তো এগুলোই চাস। হ্যাঁ, এইসবই তো চাই। তরি আমাকে জড়িয়ে ধরাতে আমি ভীষণ খুশি হয়েছি। মনে মনে আমি এটাই চাইছিলাম। লুচ্চা একটা। কথাটা বলে রিমি ফুটপাতে থাকা একটা বেঞ্চের উপর গিয়ে বসলো। আমি কিছুক্ষণ জিম মেরে দাঁড়িয়ে থেকে রিমির পাশে গিয়ে বসলাম। রিমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বিড়বিড় করে আমাকে গালি দিচ্ছে। বাপরে, মনে হচ্ছে এখনো রাগ কমেনি। কিন্তু রিমি আমার উপর কেন রাগ করেছে সেটাই বুঝতে পারছি না। আমি রিমির কোমরে গুঁতো দিয়ে বললাম, বাড়ি যাবি না? রিমি আমার কথার কোনো জবাব না দিয়ে ওর ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল আর শান্ত গলায় বলল, আব্বুকে ফোন করে বল তরিকে পছন্দ হয়নি, বিয়ে ক্যান্সেল করে দিতে। আমি রিমির দিকে ভুরুকুচকে তাকালাম। কিছু সময় তাকিয়ে থেকে ঝাড়ি মেরে বললাম, পাগল হয়ে গেছিস তুই? এসব কেন বলবো? কারণ তরিকে তোর পছন্দ হয়নি, সেজন্য। আমি কি একবারও বলেছি সে কথা? এত বেশি বুঝিস কেন? মানে কি? মানে হলো তরিকে আমার খুব পছন্দ হয়েছে, তাকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। রিমি চোখ বড় বড় করে আমার দিকে তাকালো, তারপর ধমক দিয়ে বলল, চোখ ঠিক আছে তোর? তরিকে তোর পছন্দ হলো কিভাবে? কেন অপছন্দ হওয়ার কি আছে? তরি দেখতে সুন্দর, স্মার্ট, রূপবতী, ভালো মেয়ে। এইসব কারণ কি যথেষ্ট না তোরকে পছন্দ হওয়ার জন্য? তুই কিন্তু কথার বরখেলাপ করছিস। তুই বলেছিলি তরিকে দেখার পর বিয়ে ক্যান্সেল করে দিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন সেটা ফিরিয়ে নিয়েছি। তরির মতো ভালো মেয়ে আমি আর পাবো না রে, তাই তরিকে হাতছাড়া করতে চায় না। গাধা, তোরই মেয়েটা একদম ফালতু মেয়ে। ক্যারেক্টার ঠিক নেই, নির্লজ্জের মতো ছেলেদের গায়ে ঢলে পড়ে। আর চামড়া সাদা হলেই কেউ সুন্দর হয় না, বুঝলি? রিমির কথা শুনে প্রচণ্ড রাগ উঠল। আমি কোনো মতে নিজেকে সামলে বললাম, চামড়া সাদা হলে কেউ সুন্দর হয় না এটা মানলাম, কিন্তু তাই বলে তরি অসুন্দর এটা আমি মানতে পারছি না। আমার চোখে তরি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। তার রূপে আমি মুগ্ধ। কুত্তা, তুই চোখের চিকিৎসা করা। এই বয়সেই কানা হয়ে গেছিস তুই। আরে তোরই মুখে এতগুলো আটা ময়দা মেখে এসেছিল, তাই হয়তো একটু সুন্দর দেখাচ্ছিল, না হলে ওটা একটা সাদা বক, সাদা রঙের বিদেশি পেতনি। তুই মনে হয় খুব সুন্দর। আয়নার নিচে চেহারা দেখেছিস কখনো? নিজে সারাদিন আটা ময়দা আমাকে বসে থাকে, আবার অন্যকে বলে তোরকে পছন্দ করেছি বলে তোরা তো চলছে কেন? ও বুঝেছি, তোর এই সুন্দর দেখে তোর হিংসে হচ্ছে, তাই না? একদম ফালতু কথা বলবি না শাহিন। তোরিকে হিংসা করবো কেন? আমি কি তোরির থেকে কম সুন্দর নাকি? চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। অনেক হয়েছে। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। আমি তরিকে বিয়ে করব, সে দেখতে সাদা বক হোক কিংবা বিদেশি পেতনি।
তাতে আমার কিচ্ছু যায় আসে না। আশা করি তুই আমাদের মাঝে আর আসবি না, নয়তো পরিণাম ভালো হবে না, এই বলে রাখলাম। আমার কথা শুনে রিমি ছলছল চোখে আমার পানে তাকালো। কিছু বলতে গিয়ে বলল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মনে মনে বলতে লাগলো, তোর সাথে তোরির বিয়ে আমি কিছুতেই হতে দিব না, মরে গেলেও না। তুই শুধু আমার আর আমারই থাকবি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চল। রিমি আমার দিকে চোখ পাকিয়ে তাকালো, তেজ দেখিয়ে বলল, যাব না আমি, তুই আমার সামনে থেকে দূর হ। ওকে, তোর ইচ্ছে। এখানে বসে বসে মশার কামড় খা। আর শোন, পাশের গলিটায় সপ্তাহখানেক আগে একটা গলাকাটা লাশ পাওয়া গিয়েছিল। দেখিস সেই লাশের ভূত তোর সাথে যেন গল্প না করতে আসে। কথাটা বলেই আমি চলে আসতে লাগলাম। মিনিট দুয়েক পর পিছনে তাকিয়ে দেখি রিমি দৌড়ে আমার পিছু পিছু আসছে। আমি সামান্য হেসে রাস্তার পাশে দাঁড়ানো একটা রিকশায় চড়ে বসলাম। রিমিও রিকশায় উঠল, কিন্তু আমার থেকে দূরে চেপে বসেছে। মূলত রিকশায় বসলে রিমি আমার গায়ের সাথে লেপ্টে থাকে, কিন্তু এই প্রথম তার ব্যতিক্রম হলো। হয়তো তখনকার কথাগুলোর জন্য এখনো রেগে আছে। থাকুক রেগে, আমার কি? আমি অত রাগ ভাঙাতে পারবো না। বাড়ি আসার পথে রিমির সাথে কোনো কথা হলো না। পুরো রাস্তা চুপ করে কি যেন ভাবছিল, চেহারায় চিন্তার ছাপ ছিল। আমি সেসবে পাত্তা দিইনি। রিমি যা ইচ্ছে করুক, শুধু আমার বিয়েতে ঝামেলা না করলেই হলো। বাড়ি ফিরেই প্রথমে মার সাথে দেখা। বাবা মনে হয় অফিস থেকে ফেরেনি। আজকাল তার কাজের ব্যস্ততা প্রচুর বেড়ে গেছে। আমাকে দেখে মা আগ্রহ নিয়ে বলল, কি রে, তোরিকে কেমন দেখিলি? কি বলবো মা, তোরই সাক্ষাৎ পড়ি। তোমার বউপা এত সুন্দরভাবে ভাবতেও পারেনি। আমার কথা শুনে মার মুখে হাসি ফুটল। হাসি মুখে বলল, তোরিকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারলি না? ওকে একটু দেখতাম। রাত হয়ে গেছে তাই আনলাম না, অন্য একদিনই আসবো। তাছাড়া আর কিছুদিন পরই তো তোরিকে এই বাড়িতে পার্মানেন্ট থাকতে হবে, তখন যত খুশি দেখো। কথাটা বলেই আমি ঘর থেকে চলে আসলাম। এদিকে মা রিমির কাছে গেল। রিমি মনমরা হয়ে সোফায় বসে আছে। গোলগাল মুখটা এতটুকুন হয়ে গেছে। মা রিমির পাশে বসে শান্ত গলায় বলল, রিমি মামুনি, তোরিকে তোর কেমন লেগেছে? মেয়ে ভালো তো? শাহিনের সাথে মানাবে কি? কচু মানাবে। ওই মেয়ের সাথে শাহিনের বিয়ে দিলে শাহিনের জীবন নষ্ট হয়ে যাবে। কেন, কোনো সমস্যা আছে? তোর এই চরিত্রের সমস্যা আছে। ওকে আমার মোটেও সুবিধার মনে হয় না। ওর রূপের জাদুতে শাহিনকে বশীকরণ করেছে। এখনো সময় আছে, বিয়েটা বন্ধ করে দাও, না হলে পস্তাতে হবে। কথাটা বলেই রিমি হনহন করে চলে গেল। মা রিমি চলে যাওয়ার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। তার মাথায় কিছুই ঢুকলো না। মাঝরাতে তরির পরে ঘুম ভেঙে গেল। আমি ফোন নিয়ে ছাদে কথা বলার জন্য গেলাম। তরির সাথে অনেকক্ষণ কথা বললাম। তখন রাত প্রায় 3টে বাজে। আমি ছাদ থেকে নেমে ঘরে ঢুকতে যাব, হঠাৎ রিমির ঘরের দিকে চোখ পড়ল। রিমির ঘরে দরজা খোলা এবং লাইট জ্বলছে। কি ব্যাপার, রিমি এখনো ঘুমায়নি নাকি? এত রাত অব্দি জেগে কি করছে? আমি কৌতূহলবশত রিমির ঘরের কাছে গেলাম। দরজাটা একটু ফাঁক করে উকি মেরে দেখি রিমি ফোনে কি যেন দেখছে আর কান্না করছে। আমি অবাক হলাম। রিমি কাঁদছে কেন? কি হয়েছে তার? আমার মন ব্যাকুল হয়ে উঠল। আমি দরজা ঠেলে হুড়মুড় করে ঘরে ঢুকলাম। রিমি আমাকে দেখে চমকে উঠল। হয়তো আমাকে এখানে দেখবে আশা করেনি। রিমি চটপট চোখের পানি মুছে নিল এবং ফোনটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। তারপর নিচের উস্কো হুস্কো চুলগুলো ঠিক করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আমি রিমির দিকে তাকালাম। কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। চোখের পানিতে কাজল লেপটিকে পেতনির মতো দেখাচ্ছে। না জানি কতক্ষণ ধরে মেয়েটা কেঁদেছে। আমি কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে আছি। তার পাশে গিয়ে বসলাম। রিমি একটু নড়ে চড়ে দূরে সরে গেল। কান্না করছিলি কেন? তোকে বলতে হবে, কে তুই? রিমি গম্ভীর গলায় সোজা সাপটা উত্তর দিল। বুঝতে পারলাম রিমি এখনো আমার উপর রেগে আছে। এই মেয়েটা ডাকে কি করব ভেবে পায় না। সামান্য বিষয় নিয়ে রেগে বোম হয়ে থাকবে। আমি রিমির কাছে চেপে বসে ওর হাত ধরলাম। রিমি হাত ছাড়ানোর চেষ্টা করলো না, চুপচাপ বসে রইল। আমি দুষ্ট হাসি দিয়ে বললাম, বয়ফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে? রিমি আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। দেখে মনে হচ্ছে চোখ দুটো অক্ষিকোণ থেকে বেরিয়ে আসবে। কড়া গলায় রিমি জবাব দিল, পায়ের জুতা জোড়া দেখেছিস? আলতু ফালতু কথাবার্তা বললে জুতা পিটা করে সোজা করে দিব। এখনো রেগে আছিস আমার উপর? সেটাই কি স্বাভাবিক নয়? সরি রে,
তখন রাগের মাথায় ওসব বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করিস না। রিমি কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি রিমির হাত দুটো আরো শক্ত করে চেপে ধরলাম। প্লিজ বল, কান্না করছিলি কেন? বলবো না, আমাকে বিরক্ত করিস না তো। আমি তো পেতনি, আমার কাছে এসেছিস কেন? আরে আমি সরি বললাম তো। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। তোর হবু বউ তরির কাছে যা, আমার কাছে কি? এখানে আমার তরিকে আনছিস কেন? মাঝরাতে ঝগড়া করার ইচ্ছে হয়েছে নাকি? আমি শুধু ঝগড়াই করি। আমি তো খারাপ মেয়ে, তাই আমার কথা কারো সহ্য হয় না। আমাকে কেউ ভালোবাসে না, তোরা সবাই স্বার্থপর। কথাটা বলেই রিমি ফ্যাস ফ্যাস করে কাঁদতে লাগলো। আমি ধমক দিয়ে বললাম, এই খবরদার, আমার সামনে কাঁদবি না। তুই ভালো করে জানিস আমি তোর কান্না একদমই সহ্য করতে পারি না। রিমি এবার কান্নার গতি আরো বাড়িয়ে দিল। আচমকা আমাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। আমি এতক্ষণে বুঝতে পারলাম রিমি কেন কাঁদছে, তাই ওকে আটকালাম না। কাঁদুক কিছুক্ষণ, কাঁদলে মনের মধ্যে জমে থাকার কষ্টের ভারটা কিছুটা কমবে। আমি রিমির মাথায় হাত বুলাতে লাগলাম। রিমি আমার বুকে মাথা গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে কাঁদার পর রিমি একটু শান্ত হলো। ভাঙা গলায় বলল, বাবা মার কথা খুব মনে পড়ছে। তারা কেন আমাকে ছেড়ে চলে গেল? একটা বারও আমার কথা ভাবলো না তাদের ছাড়া আমি একা কিভাবে বাঁচবো। আচ্ছা, আমি কি খুব খারাপ? ধ্যাত, কে বলেছে তুই খারাপ? তোর মতো লক্ষ্যে আর ভালো মেয়ে পৃথিবীতে একটাও নেই। তাহলে বাবা মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে কেন? আমি রিমি চোখের পানি মুছে সান্ত্বনা দিয়ে বললাম, আল্লাহ তাআলা হয়তো এমনটাই চেয়েছিল। তিনি যা করেন আমাদের ভালোর জন্য করেন, বুঝলি? আমি এসব বুঝি না রে। মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিই। কানের নিচে ঠাস করে চল লাগাবো এসব বাজে বাজে কথা বললে। আমরা কি মরে গেছি নাকি? আমরা তোর কেউ না। তোরা নামে মাত্রই আমার আপনজন, আসলে তো তোরা কেউই আমাকে ভালোবাসিস না। আমাকে তোদের পরিবারের বোঝা ভাবিস। এই বাড়ি থেকে বিদায় করতে পারলেই তোরা বেঁচে যাবি। এবার কিন্তু সত্যি সত্যি মার খাবি রিমি। এসব কথা তোকে কে বলেছে? কারো বলার দরকার নেই, আমি সব জানি। কচু জানিস, আমরা সবাই তোকে অনেক ভালোবাসি। তুই যেমন আমাদের সবার ভালো চাস, তেমনি আমরাও সবাই তোর ভালো চাই। তাহলে আমাকে একবার ভালোবাসি বল। কেন, কি মনে হয় আমি তোকে ভালোবাসি না? না, তুই বললে আমি বিশ্বাস করব। আমি তোর মুখ থেকে সরাসরি শুনতে চাই। আচ্ছা, আমি তোকে ভালোবাসি। সত্যি? কিন্তু সেটা বোন হিসাবে। তুই আবার অন্য কিছু ভাবিস না। রিমির হাসি মুখটা নিমেষে ফ্যাকসা হয়ে গেল। হাস্যজল মুখে কালো মেঘ এসে ভর করল। মনে হচ্ছে এক্ষুনি কালবৈশাখী ঝড় উঠবে। আমার ধারণাটা ঠিক হলো। রিমি চিৎকার দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, বারবার এত বোন বোন করিস কেন রে? এই বোনের চ্যাপ্টার বাদ দিয়ে ফিল্মি স্টাইলে আই লাভ ইউ বল। তুই আমার গার্লফ্রেন্ড নাকি যে তোকে ফিল্মি স্টাইলে আই লাভ ইউ বলবো? গার্লফ্রেন্ড না হলে কি আই লাভ ইউ বলা যাবে না? একদম না। এই জন্যই তো বলি, তোরা কেউ আমাকে ভালোবাসিস না। ভালোবাসলে অন্তত জড়িয়ে ধরে একবার আই লাভ ইউ বলতিস। পোড়া কপাল আমার, আমি মরে গেলেই সবার ভালো হবে। রিমির কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। পিতনিটা বারবার মরার কথা কেন বলছে? রিমি কি বোঝে না আমি তাকে কতটা ভালোবাসি? আমি রিমিকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে, আমি তোকেই ভালোবাসি, আই লাভ ইউ। এর বেশি আর কিছু বলতে পারবো না। ওসব ফিল্মি স্টাইলে আই লাভ ইউ বলতে পারি না আমি। রিমি সামান্য হাসলো, তারপর আমার বুকে মাথা গুঁজে শক্ত করে জড়িয়ে ধরল। মিষ্টি গলায় বলল, আই লাভ ইউ টু। আমিও তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। যত সময় যাচ্ছে রিমি তত শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে। মনে হচ্ছে আমার শরীরের সাথে মিশে যেতে যাচ্ছে রিমি। আমার কেমন জানি লাগছে, খুব অস্বস্তি হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। আমি আর থাকতে না পেরে রিমিকে বললাম, রিমি ছাড় আমাকে, তোর বয়ফ্রেন্ডকে এভাবে জড়িয়ে ধরিস। রিমি আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে বসলো। এখন রিমি একটু স্বাভাবিক হয়েছে, কান্না করছে না। আমি রিমির এলোমেলো লম্বা চুলগুলো ঠিক করে দিলাম, সারা মুখে লেপটে থাকা কাজল মুছে দিলাম। এখন রিমির দিকে একটু তাকানো যাচ্ছে। একটু আগে একদম ভূতের মতো লাগছিল। আমি রিমির হাত ধরে শান্ত গলায় বললাম,
আর কখনো কাঁদবি না, ঠিক আছে? তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়। মামা মামি নেই তো কি হয়েছে, আমরা তো আছি। অন্য কারো থাকার দরকার নেই, তুই আমার পাশে থাকলেই যথেষ্ট। আমার আর কাউকে লাগবে না। আমি সবসময় তোর পাশে আছি এবং থাকবো। খুশি এবার? খুব খুশি। ভালো। আর হ্যাঁ, তখন কান্না করতে করতে ফোনে কি দেখেছিলি? রিমি চোখ মুখ কুঁচকে আমার দিকে তাকালো, চোখ দুটো সরু করে ধমক দিয়ে বলল, তোকে বলতে হবে কেন? তুই নিজের চরকায় তেল দে, যা তোরির সাথে গিয়ে পীড়িত কর। বল না প্লিজ। আমার ভালোবাসার মানুষটাকে দেখছিলাম, তাকে একদিন না দেখলে আমার ঘুম আসে না। বাহ, তাহলে তো আমাকেও দেখতে হয়। দেখি তোর ভালোবাসার মানুষটা কেমন। কথাটা বলি ঝড়ের বেগে বালিশের নিচ থেকে রিমির ফোনটা বের করলাম। রিমির ফোন নেওয়াতে রিমি লাফিয়ে উঠল, চিৎকার দিয়ে বলল, এই খবরদার, আমার ফোনে হাত দিবি না, ভালোই ভালোই আমার ফোনটা দিয়ে দে। রিমি ফোনটা নেওয়ার জন্য আমার সাথে ধস্তাধস্তি শুরু করে দিল। আমিও না ছোড় বান্দা, কিছুতেও ফোন দেবো না। আজ রিমির বয়ফ্রেন্ডকে দেখেই ছাড়বো। আমি জোর গলায় বললাম, আগে দুলাভাইকে দেখবো, তারপর ফোন দেব। কিসের দুলা ভাই? তুই ফোন দে। আমি রিমির কথায় কান না দিয়ে ফোনের লক খুললাম। লক খুলতে যা দেখলাম তাতে আমার চোখ ছানা পড়া হয়ে গেল। আমি হাঁ করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। আমি একবার রিমির দিকে তাকাচ্ছি, আবার একবার ফোনের দিকে তাকাচ্ছি। ফোনের স্ক্রিনে আমার ছবিটা জল জল করে ভাসছে। আমি খুব একটা পাত্তা দিলাম না। রিমির ফোনে আমার ছবি থাকার স্বাভাবিক। আমার ফোনেও রিমির অনেকগুলো ছবি আছে। আমি রিমির ফোনের গ্যালারিতে গিয়ে ওর বয়ফ্রেন্ডের ছবি খুঁজতে লাগলাম, কিন্তু গ্যালারিতে গিয়েও আমি আরো এক ধাপ অবাক হলাম। রিমির ফোনে কম করে হলেও 1000-2 ছবি আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ছবিগুলো সবই আমার। আমার ছবি বাদে পরিবারের কারো ছবি রিমির ফোনে নেই। রিমির সব ছবি কখন তুলেছে আল্লাহ জানে। তবে ছবিগুলো দেখেই যা বুঝলাম, বেশিরভাগ ছবি আমি যখন ঘুমিয়েছিলাম তখনই তুলেছে। রিমির এসব পাগলামি দেখে কি বলবো বুঝতে পারছি না। আমি এক প্রকার রেগেই বললাম, আমার এতগুলো ছবি তুলেছিস কেন? রিমি স্বাভাবিকভাবে উত্তর দিল, তোর এই বাঁদর মার্কা চেহারা দেখলে আমার মন আপনা আপনি ভালো হয়ে যায়। যখন মন খারাপ থাকে তখন তোর ছবি দেখি, সেজন্যই তোর ছবিগুলো তুলেছি। রিমির কথায় প্রচন্ড রাগ উঠল। আমি রিমির চুলের মুঠি টেনে বললাম, আমি বান্দর হলে তোরই মতো সুন্দরী মেয়ে জীবনে আমাকে পছন্দ করতো না। আমি স্মার্ট এবং হ্যান্ডসাম বলে তোরই আমাকে পছন্দ করেছে। রিমি আমার থেকে নিজেকে ছাড়িয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, এ তুই হ্যান্ডসাম? তোরই কানা বলেই তোর মতো বাঁদরকে পছন্দ করেছে, নয়তো কোনো মেয়ে তোর দিকে ফিরেও তাকাতো না। রিমি ভালো হচ্ছে না কিন্তু। রিমি মুখ ভেটকালো। আমার বিরক্ত লাগলো খুব। মেয়েদের এই মুখ ভেটকানো অভ্যাসটা আমার বড্ড খারাপ লাগে। আমি রিমির দিকে ফোনটা ছুঁড়ে মেরে বললাম, তোর বয়ফ্রেন্ডের ছবি কই? ফোনে পেলাম না তো। আমার বয়ফ্রেন্ডের কোনো ছবি আমার ফোনে নেই। কেমন মেয়ে তুই? সাধারণত মেয়েদের ফোনে তার বয়ফ্রেন্ডের ছবি থাকবেই, আর তোর ফোনে নেই। রিমি আগল দিয়ে নাক ঘষে ভাব নিয়ে বলল, না নেই, আসলে তোকে আমার বয়ফ্রেন্ডকে দেখাতে চাই না। আমার বয়ফ্রেন্ড দেখতে রাজকুমারের মতো, তুই দেখলে জ্বলে পুড়ে মারা যাবি। পাগল নাকি? তোর বয়ফ্রেন্ডকে দেখে আমি জ্বলে পড়ে মরবো কেন? আমি চাস দেখতাম তোর বয়ফ্রেন্ড কেমন, এর বেশি কিছু না। আর শোন, বয়ফ্রেন্ডকে নিয়ে লাফালাফি একটু কম কর, নয়তো দেখিস তোর মতো পেতনিকে ছেড়ে অন্য কাউকে নিয়ে পালিয়ে গেছে। আমার বয়ফ্রেন্ড তোর মতো লুচ্চা না, আমাকে খুব ভালোবাসে। তাহলে তো ভালোই, কিন্তু তারপরও একটু নজরে রাখিস। আর হ্যাঁ, তোর ফোন থেকে আমার ছবিগুলো ডিলিট করে দিস। কেন ডিলিট করব কেন? তোর বয়ফ্রেন্ড আমার এতগুলো ছবি দেখলে সন্দেহ করতে পারে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমার ফোনে কার ছবি রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওকে, তোর ইচ্ছা। কথাটা বলি আমি চলে আসতে যাব। হঠাৎ রিমি আমার হাত টেনে ধরল। কোথায় যাচ্ছিস? ঘরে, খুব ঘুম ধরেছে। রিমি আমাকে টেনে তার সামনে নিয়ে আসলো, আদুরে গলায় বলল, থাক না আর একটু গল্প করি। আচ্ছা চল ছাদে যাই। এত রাতে ছাদে গিয়ে কি করবো? গল্প করব, আমার মনটাও একটু ভালো হবে। ধুর, এখন গল্প করার মুড নেই, খুব ক্লান্ত আমি। প্রচন্ড ঘুম ধরেছে। এতক্ষণ তোর ভাবির সাথে কথা বললাম। আরে চল তো। রিমি আমার কথা উপেক্ষা করে
জোর করে আমাকে ছাদে নিয়ে গেল। আমি বাধ্য হয়ে গেলাম। রিমি যেটা বলবে সেটাই করবে, ওর জেদের সাথে কেউ পারবে না। ছাদে গিয়ে আমি আর রিমি ছাদের ঠিক মাঝ বরাবর বসলাম। বাম পাশে ছাদের রেলিং ঘেঁষে অনেকগুলো ফুলের গাছ লাগানো। রিমি এসব ফুলের গাছগুলো লাগিয়েছে। যদিও আমি ফুল তেমন একটা পছন্দ করি না, কিন্তু আজ ফুলের গাছগুলো আর সদ্য ফোটা ফুলগুলো বেশ আকর্ষণীয় লাগছে। দূর আকাশ থেকে চাঁদ মামা মৃদু আলো ছড়াচ্ছে। সবকিছু আবছাভাবে বোঝা যাচ্ছে। দূর থেকে ঝিঝি পোকা আর কুকুরের হালকা ডাক শোনা যাচ্ছে। সেই সাথে যুক্ত হয়েছে বাতাস। বেশ জোরেই বাতাস বইছে। ডান পাশে থাকা দোলনাটা বাতাসের সাথে তাল মিলিয়ে মৃদুভাবে দুলছে আর ক্যারক্যার করে বৃষ্টির শব্দ করছে। অন্য কোনো সময় হলে পরিবেশটা অনেক উপভোগ করতাম, বিশেষ করে তোর যদি পাশে থাকতো। কিন্তু আজ এত সুন্দর পরিবেশটাকেও বিরক্ত লাগছে। আমি লম্বা একটা হাই তুলে বললাম, ছাদে এসে কি লাভ হলো শুনি? রিমি আমার পেটে গুঁতো দিয়ে বলল, সুন্দর একটা পরিবেশ, তোর ভালো লাগছে না? না, বিরক্ত লাগছে। কেন? আমার খুব ঘুম ধরেছে, আমি ঘরে যাব। ঘরে গেলে তোর ঠ্যাং ভেঙে দেব। এখান থেকে কোন মন কাজ করবো শুনি? আমার সাথে গল্প কর, নয়তো চুপচাপ বসে থাক। রিমির কথা মতো আমি বসে বসে ঝিমাতে লাগলাম। রিমি আমার কাঁধে মাথা রেখে গুনগুন করে রোমান্টিক গান গাইছে। অন্য সময় হলে আমিও রিমির গানের সাথে সুর মেলাতাম, কিন্তু আজ বিরক্তির চরম সময়ে পৌঁছে গেছি। কিছুক্ষণ পর রিমি আমার হাতে চিমটি কাটলো। আমি বিরক্ত হয়ে চোখ টেনে রিমির দিকে তাকালাম। কি হয়েছে? খুব ঘুম ধরেছে? এতক্ষণ ধরে কি আমি উগান্ডার ভাষায় কথা বললাম? সে কখন ধরে বলছি আমার ঘুম পেয়েছে। ওকে, তুই আমার কোলে মাথা রেখে ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে রিমির দিকে তাকালাম। সে শান্ত চোখে আমার পানে চেয়ে আছে। আমি চোখ গরম করে বললাম, তুই কি আমার গার্লফ্রেন্ড নাকি যে তোর কোলে মাথা রেখে ঘুমাবো? কেন, গার্লফ্রেন্ড না হলে কি কোলে মাথা রেখে ঘুমানো যাবে না? নাকি আমাকে নিয়ে তোর কোনো কুমতলব আছে? হোয়াট? মাথা খারাপ তোর? কি বলিস এসব? ঠিকই বলছি, না হলে আমার কোলে মাথা রাখতে সমস্যা কিসের? আচ্ছা, আমাকে নিয়ে তুই অন্য কিছু ফিল করিস না তো? লাগাবো কানের নিচে চড়। তোর জন্য আমার চুল পরিমাণ ফিলিংস নেই। আমি আগে বলেছি, এখনো বলছি, এসব উল্টোপাল্টা কথা আমার সামনে বলবি না। আমি সব দুষ্টুমি একদম পছন্দ করি না। আমার কথা শুনে রিমির মুখটা চুপসে গেল। আবছা চাঁদের আলোয় আমি তা স্পষ্ট দেখতে পেলাম, কিন্তু তবুও রিমি হাসতে হাসতে বলল, তুই আমার কোলে মাথা রেখে ঘুমালেই আমি বিশ্বাস করব আমার জন্য তোর কোনো ফিলিংস নেই। রিমি এমনভাবে খোঁচা মেরে কথাটা বলল যে এখন যদি তার কোলে মাথা না রাখি তাহলে অন্য কিছু ভেবে বসবে। কিন্তু রিমির কোলে মাথা রাখতে আমার কেমন জানি অস্বস্তি হচ্ছে, আবার না রেখে উপায়ও নেই। আমি এক প্রকার বাধ্য হয়ে রিমির কোলে মাথা রাখলাম। তাছাড়া আমার প্রচন্ড ঘুম ধরেছে। এভাবে বোকার মতো বসে থাকাচ্ছে রিমির কোলে মাথা রেখে ঘুমানো অনেক ভালো। কিছুক্ষণেরই তো ব্যাপার, একটু পর ফজরের আজান দেবে, তখন না হয় ঘরে চলে যাব। আপাতত রিমির কোলে মাথা রেখে আরাম করি। আমি রিমির কোলে মাথা রেখে গুটি সুটি মেটে ছুঁয়ে আসি। মাঝে মাঝে চোখ মেলে রিমির হাস্যজ্জ্বল মুখটা দেখছি। রিমির কোলে মাথা রাখাতে রিমি খুব খুশি হয়েছে। ওর নরম কোমল হাত দিয়ে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। আমার এখন বেশ ফুরফুরে লাগছে। রিমির হাতে মনে হয় জাদু আছে। ওর হাতের ছোঁয়াতে আমার সব ক্লান্তি হাওয়ায় মিলিয়ে গেছে। নিমেষের চোখে তন্দ্রা ভাব চলে এসেছে। একসময় আমিও ঘুমের দেশে হারিয়ে গেলাম। এদিকে রিমি এক মনে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। কিছুক্ষণ পর রিমি আমাকে ডাক দিল, শাহিন, এই শাহিন, শুনছিস? আমার কোনো সাড়া শব্দ নেই। রিমি বুঝতে পারলো আমি ঘুমিয়ে পড়েছি। রিমি চাঁদের আলোয় আমার ঘুমন্ত চেহারাটা প্রাণ ভরে দেখতে লাগলো। এত দেখার পরও রিমির স্বাদ যেন মিটছে না। রিমি তার নরম হাত দিয়ে আমার পুরো মুখে হাত বুলাতে লাগলো। একটু পর রিমি আমার কপালে চুমু খেলো। অজান্তেই রিমির চোখ ভেয়ে দুপুরে জল গড়িয়ে পড়ল। রিমি কান্না মাখা গলায় বলতে লাগলো, তুই আমাকে এত কষ্ট দিস কেন শাহিন? কেন বুঝিস না? আমি তোকে ভালোবাসি, এত ভালোবাসি যে তোর জন্য সব করতে রাজি আছি। তোর মুখের মুচকি হাসিটা দেখার জন্য কাউকে খুন করতেও দ্বিধাবোধ করব না আমি। আর তুই আমার ভালোবাসাকে উপেক্ষা করে তোরের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। এত বোকা কেন তুই? আমাকে কি একটু ভালোবাসা যায় না?
আমি তোর কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি তোর মুচকি হাসির কারণটা যাতে আমি হই। আমাকে একটু ভালোবাস না, দেখবি আমি তোকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। আমাকে আর কষ্ট দিস না শাহিন, আমি যে আর সইতে পারছি না। তোর পাশে তরিকে দেখে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। আমি তোর পাশে আমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। তুই যদি তরিকে বিয়ে করতে চাস, সত্যি বলছি আমি তোকে খুন করে ফেলবো। তুই শুধু আমার, শুধুই আমার। প্লিজ আমাকেও তোর নিজের করে নে। কথাগুলো বলেই আমার সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো রিমি। আমার মাথার চুল শক্ত করে আঁকড়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ঘুমের ঘরে আমিও সার দিতে লাগলাম। রিমির নরম ঠোঁট জোড়া আমি চুষতে লাগলাম। রিমিও কম না, সে আমার ঠোঁট মৃদুভাবে কামড়াতে লাগলো। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। নিজেকে এই অবস্থা দেখে আমি প্রচণ্ড অবাক হলাম। আমি রিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আমি বুঝে গেছি রিমি এতক্ষণ আমার সাথে কি করেছে। আমি রাগি লোক নিয়ে কিছু সময় রিমির দিকে তাকিয়ে থেকে কড়া গলায় বললাম, মাথা ঠিক আছে তোর? এসব কি করছিস আমার সাথে? রিমি ঘাবড়ে গেল, সাথে ভয়ও পেল খুব। আমতা করে বলল, আসলে আমি জাস্ট মজা করে। রিমির পুরো কথা শেষ হওয়ার আগেই আমি ঠাস করে রিমির গালে চড় বসিয়ে দিলাম। রিমি হাঁ করে তাকিয়ে রইল, তার জন্য বিশ্বাস হচ্ছে না। আমি এত পরিমাণে রেগে গেছি যে রাগে শরীর কাঁপছে। কোনোদিন স্বপ্নেও ভাবিনি রিমি এসব করবে, সেটা আবার আমার অজান্তে। আমি আমার রাগকে কোনো মতে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বললাম, সবসময় খালি মজা তাই না? তোর এসব করতে লজ্জা করলো না? আমার হাতে চড় খেয়ে রিমি ভয় একদম কুকড়ে গেছে। রিমি ভাবতেও পারেনি এমন কিছু ঘটবে। আমার থেকে কিছুটা দূরে সরে জড়সড় হয়ে বসলো। আমি কিছু সময় চুপ থেকে চিৎকার দিয়ে বললাম, কথা বলছিস না কেন? কোন সাহসে তুই আমাকে কিস করলি? আমার চিৎকার শুনে রিমি কেঁপে উঠল, সেই সাথে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। এই কান্না বন্ধ কর, বন্ধ কর বলছি। রিমির কান্না বন্ধ হলো না, সে কাঁদছে আর নাক টানছে। কাঁদলে রিমিকে অনেক সুন্দর লাগে। ফর্সা গোলকাল মুখটা ঈষৎ লাল বর্ণ ধারণ করে। কিন্তু এখন রিমিকে দেখে আমার অসহ্য বিরক্ত লাগছে। রিমিকারও কয়েকটা চর মারতে ইচ্ছে করছে আমার, কিন্তু তার পারছি না। ভিতর থেকে কে যেন আমাকে বাধা দিচ্ছে। তোর আর আমার সম্পর্কটা জানার পরেও তুই কোন হিসেবে এমনটা করলি? সবসময় রাস্তার মেয়েদের মতো ব্যবহার করিস কেন? রিমি রাস্তার মেয়ে? আমি এভাবে বলতে পারলাম? আমার মুখে একবার আটকালো না। রিমি করুণ চোখে আমার পানে তাকালো। কান্না বন্ধ হয়ে গেছে, কিন্তু চোখের কোণে পানি ছলছল করছে। কান্না আসতে চেয়েও আসছে না। বুক ভারী হয়ে গেল, গলা ধরে এসেছে, কথা যেন বের হচ্ছে না। রিমি কান্না পেঁচে গলায় বলল, আমি রাস্তার মেয়ে? অবশ্যই রাস্তার মেয়ে না হলে এমন অসভ্যতা আমি জীবনেও করতি না। রিমি একটা দীর্ঘশ্বাস ছাড়ল, কান্না চেপে রেখে অভিমানী গলায় বলল, ঠিকই বলেছিস, আমি আসলেই রাস্তার মেয়ে। প্লিজ কিছু মনে করিস না, আমাকে ক্ষমা করে দে। কিছু হলে শুধু এই বাক্যটাই বলতে শিখেছিস, জেনে শুনে দোষ করবি আর পরে ক্ষমা চাইবি। এরকমটা আর হবে না। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু এর পরে যদি এসব করিস তাহলে তার পরিণাম কিন্তু ভালো হবে না, এই বলে রাখলাম। রিমি আস্তে করে মাথা নাড়ালো। আমি আর কিছু না পরে চলে আসতে লাগলাম। সিঁড়ির কাছে এসে পিছন ফিরে রিমিকে বললাম, আর যদি এসব অসভ্যতামি করার ইচ্ছা থাকে তাহলে তোর বয়ফ্রেন্ডের সাথে করিস। আমার তো মনে হয় এসব করেও ফেলেছিস। বাবাকে বলে শীঘ্রই তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। অনেক খারাপ হয়ে গেছিস তুই। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না কুত্তা, তুই নিজেরটা ভাব। দেখ আগে তোর বিয়ে হয় কিনা। কি মনে হয় আমার বিয়ে হবে না? না, হবে না। আমিও দেখব কেমন বিয়ে না হয়। তোর সামনে নাচতে নাচতে বিয়ে করতে যাবো এবং আমার বাসর ঘর তোকে দিয়ে সাজাবো। আগে বিয়েটা তো হোক, তারপর না হয় বাসর ঘরের চিন্তা করিস। চ্যালেঞ্জ দিচ্ছিস? দিচ্ছি। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তুই কিন্তু হেরে যাবি। কথাটা বলেই আমি হাসতে হাসতে চলে এলাম। এদিকে আমি ছাদ দিকে চলে যাওয়ার পর রিমি কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। তারপর সে নিঃশব্দে কাঁদতে লাগলো। কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। আমার বলা কথাগুলো এখনো রিমির কানে ভাসছে। রিমি আমাকে ভালোবাসে বলে এইসব করছে নাকি? আমাকে নিজের করে পেতে চেয়েছে?
ভালোবাসার মানুষকে কাছ পেতে সবার ইচ্ছে করে, সবসময় ভালোবাসার মানুষের সাথে থাকতে ইচ্ছে করে। এটাই কি রিমির দোষ? আমাকে ভালোবেসে রিমি কি কোনো অপরাধ করেছে যে তাকে এত কষ্ট পেতে হচ্ছে? আমি কেন বুঝতে পারছি না রিমি তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। রিমি এতদিন ভয়ের কারণে আমাকে তার ভালোবাসার কথাটা বলতে পারেনি। বললে হয়তো পরিবারে অশান্তি লেগে যাবে। আমার বাবা কখনোই রিমিকে তার ছেলের বউ হিসেবে মেনে নেবে না। দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছে, এটা অনেক। এমনিতেই আমার বাবা রিমিকে একটু কম পছন্দ করে। মুখে সেটা জানা না দিলেও মাঝে মাঝে ব্যাপারেই বুঝিয়ে দেয়। এত কিছুর পরও রিমি শুধু আমার জন্য এই বাড়িতে পড়ে আছে। তাছাড়া রিমি অনেক দেরি করে ফেলেছে। আমাকে ভালোবাসার কথা বলবে বলবে করে আজও বলতে পারেনি। কথা আছে না, মেয়েদের বুক ফাটলেও মুখ ফোটে না। রিমি ভেবেছিল ভালোবাসার কথা না বললেও আমি বুঝে নেব, কিন্তু সে ঘুরে পালি। আমি রিমির ভালোবাসাকে বন্ধুত্ব ভেবে বসে আছি। আমার সবচেয়ে বড় কথা, ভালোবাসার কথা বললেও আমি রিমিকে মেনে নেব না। উল্টে আমি রিমিকে ভুল বুঝবো। আমি রিমিকে সারা জীবন বোনের চোখে দেখে যাব। রিমির কষ্ট এখানেই। আমি তার নিখাত ভালোবাসাটা বুঝলাম না, অবহেলা করে দূরে ঠেলে দিলাম। রিমি একটা দীর্ঘশ্বাস ছাড়ল, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে কান্না মাখা গলায় বলল, আমার মতো কষ্ট একদিন তোকেও পেতে হবে শাহিন। আমার চেয়েও অনেক বেশি কাঁদতে হবে তোকে, অনুশোচনায় ভুগতে হবে তোকে। আল্লাহ না করুক সেই দিনটা যেন তোর জীবনে না আসে। তোর কষ্ট আমি সইতে পারবো না। দোয়া করি তুই যেন সারা জীবন সুখে থাকিস। কথাগুলো বলে রিমি কাঁদতে লাগলো। তার কান্না যেন থামছে না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহ তোরির সাথে সম্পর্কটা আরো গভীর হয়েছে। আপনি থেকে তুমিতে নেমে এসেছি আমরা। খাওয়ার ঘুমের সময়টুকু বাদ দিয়ে পুরোটা সময় আমরা কথা বলে কাটিয়ে দিচ্ছি। বড্ড ভালো লাগে তোরির সাথে কথা বলতে। সময় যেন নিমেষে কেটে যায়। তবে এই কয়েকদিনে রিমির সাথে খুব একটা কথা হয়নি। রিমি কথা বলতে চাইলেও আমি কথা বলিনি, এড়িয়ে গেছি। সেদিনের ছাদের ঘটনার জন্য রিমির উপর থেকে এখনো রাগ কমেনি। ঘটনাটা মনে হলে রক্ত গরম হয়ে যায়। রাতে সবাই মিলে খেতে বসেছি, তখন মা বলল, কাল সবাই মিলে তরিদের বাড়িতে যাব। আমি খাওয়া থামিয়ে অবাক গলায় মাকে বললাম, তরিদের বাড়ি গিয়ে কি করবে মা? তোদের বিয়ের পাকা কথা বলতে যাব। তরিকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? মার কথা শুনে একটু লজ্জা পেলাম, মনে মনে খুশি হলাম প্রচুর। আসলে বিয়ের কথা শুনে সবাই লজ্জা পায়, সেক্ষেত্রে ছেলে মেয়ে কোনো ফ্যাক্ট না। আমি মিনমিন স্বরে বললাম, আমার কোনো আপত্তি নেই, তোমরা যা বলবে সেটাই হবে। আম্মু, তোমরা একটু বেশি তাড়াহুড়ো করছো। বিয়েটা কদিন পর দিলে কি সমস্যা? শুভ কাজে দেরি করতে নেই। মেয়ে ভালো, তাই তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। ঠিক বলেছ, আমারও আর একা একা ঘুমোতে ইচ্ছে করে না। বউ থাকলে তাকে একটু আদর। কথাটা বলতে গিয়েও আমি থেমে গেলাম। কি বললাম এটা? মার দিকে আর চোখে চেয়ে দেখি মা মুখ টিপে হাসছে, আর এমনি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। আমার খুব লজ্জা লাগলো। আসলে তরিকে বিয়ে করার জন্য এতটা এক্সাইটেড হয়ে গেছে যে মুখে যা আসছে তাই বলে দিচ্ছি। ফলস্বরূপ সবার সামনে লজ্জা পেতে হচ্ছে। আমি তাড়াতাড়ি হাত ধুয়ে মাথা নিচু করে ঘরে চলে আসলাম। খাওয়া শেষ করে শুয়ে থেকে তরির কথাগুলো ভাবছিলাম। তখন দেখি রিমি আমার ঘরে আসলো। আমি শোয়া থেকে উঠে বসলাম, হাসি মুখে রিমিকে বললাম, বলেছিলাম না আমার বিয়ে কেউ আটকাতে পারবে না? দেখলি তো। রিমি কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাহলে সত্যি সত্যি তরিকে বিয়ে করবি, তাই না? অবশ্যই। তরির মতো সুন্দরী মেয়েকে হাতছাড়া করতেই চায় না। ভালো, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। আমার বাসরঘর সাজানোর দায়িত্বটা তোকেই দিলাম। চ্যালেঞ্জের কথাটা ভুলে যাচ্ছি নিশ্চয়। রিমি কিছু না বলে মুখ গোমড়া করে চলে গেল। রিমির এমন অবস্থা দেখে বড্ড হাসি পেল। আমাকে চ্যালেঞ্জ করে, মেয়ের সাহস কত! আমি সব বাদ দিয়ে তরিকে ফোন দিলাম। সাথে সাথে তরি ফোন রিসিভ করলো। কি করছে সোনা পাখি? তোমার কথা ভাবছিলাম। কালকে বাড়ির সবাই তোমাদের বাড়িতে যাবে। কেন? আমাদের বিয়ের কথা বলতে। সত্যি? তুমি সত্যি বলছো? আর কালকে তোমার স্পেশাল মিষ্টিটা টেস্ট করতে দিও। সমস্যা নেই, বাড়িতে অনেক মিষ্টি আছে। আরে এসব মিষ্টি না, সেদিন রাস্তায় জড়িয়ে ধরে গালে যেটা দিয়েছিলে। যা দুষ্টু, ওসব বিয়ের পর। অত কিছু বুঝি না, কালকে আমার মিষ্টি লাগবে।
একদম লিপস টু লিপস। শখ কত পাবে না, যাও। আমি জোর করে নেব। তরি মিষ্টি মিষ্টি হাসতে লাগলো। আমি তরির সাথে আরো কিছুক্ষণ কথা বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কাল সকাল সকাল তরিদের বাড়িতে যেতে হবে, অনেক কাজ বাকি। মাঝরাতে হঠাৎ মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেল। মা চিৎকার করে আমাকে ডাকছে। আমি হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরোলাম। চিৎকারটা রিমির ঘর থেকে আসছে। আমি দৌড়ে রিমির ঘরে গেলাম। কি হয়েছে মা, ডাকছো কেন? কথাটা বলতে আমি বিছানার দিকে তাকালাম। রিমি চিৎ হয়ে হাত পা ছাড়িয়ে শুয়ে আছে। তার হাত পেয়ে দর করে রক্ত পড়ছে। রক্ত দিয়ে পুরো ফ্লোর ভেসে গেছে। রিমির এমন অবস্থা দেখে আমার চোখ ছানা পড়া। আমি দৌড়ে রিমির কাছে গেলাম। রিমিকে টেনে তুলে বুকের মধ্যে জড়িয়ে নিলাম। চিৎকার করে বললাম, রিমি, এই রিমি, কি হয়েছে তোর? কথা বল মা। রিমির এমন অবস্থা কি করে হলো? জানি না বাবা, একটু আগে আমি বাইরে বের হয়েছিলাম, তখন দেখি রিমির ঘরের দরজা খোলা। ঘরে উঁকি মেরে দেখি রিমির এমন অবস্থা। আমি এবার আরো জোরে জোরে চিৎকার করে রিমিকে ডাকতে লাগলাম। রিমির কোনো সারা শব্দ নেই, হাত পা ছেড়ে দিয়েছে। রিমির আমার অবস্থা দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অজান্তে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা করছে। মনে হচ্ছে আমার কলিজাটা কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। এদিকে আমার চিৎকার শুনে বাবা ঘরে চলে এসেছে। রাগী গলায় বলল, তোমরা মাঝরাতে এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? শান্তি মতো একটু ঘুমাতেও দিবে না নাকি? কি হয়েছে? আমি বাবার কথায় কান্না দিয়ে রিমিকে কোলে তুলে নিলাম। তারপর রিমিকে নিয়ে বাড়ির বাইরে এলাম। বাবাও আমার পিছু পিছু এলো। বাবা মনে হয় এত করে বুঝতে পেরেছে রিমির কি হয়েছে, তাই কিছু না বলে চুপ করে আছে। মায়েরও একই অবস্থা, ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে আছে। অতিমাত্রায় অবাক বা হতাশ হলে মানুষ যেমনটা হয়, আমাদেরও ঠিক সেই অবস্থা হয়েছে। আমি রিমিকে কোলে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। রাত অনেক হওয়ায় রাস্তা একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই। বাধ্য হয়ে রিমিকে কোলে নিয়ে দৌড়তে লাগলাম। রিমির নিথর দেহটা দেখে আমার শরীর শীতল হয়ে গেছে। আমার মাথা কাজ করছে না, তবু আমি রিমিকে নিয়ে প্রাণপণে ছুটছি। দৌড়াতে দৌড়াতে রিমিকে বারবার ডাকছি, কিন্তু রিমির কোনো হুঁশ নেই। শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় রিমির গাঢ়তুতে আলতা শরীরটা ফ্যাকসে হয়ে গেছে, একটু নড়াচড়াও করছে না। আমি আল্লাহ আল্লাহ করছি আর দৌড়াচ্ছি। রিমির কিছু হলে আমি বেঁচে থেকেও মরে যাব। বাড়ি থেকে কিছুটা দূরে একটা হাসপাতাল আছে। 15 মিনিটের রাস্তা, কিন্তু রিমিকে কোলে করে নিয়ে যেতে অনেক সময় লাগলো, প্রায় 30 মিনিটের মতো। আমি রিমিকে নিয়ে হাসপাতালে পৌঁছালাম। হাসপাতাল পুরো ফাঁকা, একদম শুনশান। এত রাতে হাসপাতাল ফাঁকা থাকারই স্বাভাবিক। আমি আশেপাশে তাকিয়ে নার্স এবং ডাক্তারকে খুঁজতে লাগলাম, কিন্তু কারো দেখা পেলাম না। আমি রিমিকে কোলে নিয়ে ঢুলতে ঢুলতে দোতলায় উঠলাম। দোতলায় করিডোরে দুটো নার্স বসে ঝিমাচ্ছে। আমি চিৎকার করে নার্সকে ডাক দিলাম। তারা দুজনে চমকে উঠে আমার দিকে তাকালো। তারপর তাড়াহুড়ো করে আমার কাছে এলো। একজন রিমিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, আর অন্যজন ডাক্তারের খবর দিতে গেল। মিনিট দুয়েকের পর ডাক্তার অপারেশন থিয়েটারে ঢুকলো। এর মাঝে মা বাবা চলে এসেছে। আমাদের সবার চোখে মুখে চিন্তার ছাপ। আমি বেঞ্চে বসে দুহাত তুলে আল্লাহকে ডাকছি। রিমির প্রাণ বিধাতার কাছে ভিক্ষা চাইছি। রিমি যদি কিছু হয়ে যায় তাহলে আমার যে কি হবে? টেনশনে আমার শরীর থেকে দর দর করে ঘাম ঝরছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। নিজেকে থামাতে পারলেও চোখের পানিকে থামাতে পারছি না। বুকের বাঁ পাশে প্রচন্ড ব্যথা করছে। এমন মনে হচ্ছে আমার সবচাইতে মূল্যবান জিনিসটা আমার কাছ থেকে হারিয়ে যাবে। এমন সময় আমি হাউমাউ করে কেঁদে দিলাম। নিজেকে কোনো মতেই থামাতে পারছিলাম না। মা এসে আমাকে জড়িয়ে ধরল। মার চোখে পানি। বাবা আমাদের থেকে কিছুটা দূরে দেওয়ালের সাথে হেলান দিয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। মা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। আমি মাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বললাম, রিমি এমনটা কেন করলো মা? আমরা কি রিমিকে কোনো কষ্ট দিয়েছি? রিমিকে তো আমরা সবাই খুব ভালোবাসি, তবু রিমি এমনটা কেন করলো মা? আমিও জানি না, আজ কয়েকদিন ধরে দেখছিলাম রিমি সবসময় মন মরা হয়ে থাকে, আমার সাথে ঠিক করে কথাও বলে না। আমি এসবই পাত্তা দিইনি, ভেবেছি রিমির এমনি হয়তো মন খারাপ, কিন্তু কে জানতো রিমি এমন একটা কাণ্ড ঘটাবে।
যদি আমি একটুও টের পেতাম তাহলে রিমিকে কখনোই। মা আর কিছু বলতে পারলো না, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মার বলা কথাগুলো সত্য। আজ কয়েকদিন ধরে আমি দেখছিলাম রিমির মন খারাপ। আমার সাথে একদম কম কথা বলতো। যে মেয়েটা একদিন আমার সাথে ঝগড়া না করলে তার পেটের ভাত হজম হয় না, সে মেয়েটা একদম শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু কে জানতো রিমি বাইরে থেকে শান্ত থাকলেও তার ভিতরের অশান্তি ঝড় বইছিল। তা না হলে আত্মহত্যার মতো জঘন্য কাজ কেউ জীবনে করবে না। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না রিমি এমনটা কেন করলো। কিসের এত কষ্ট তার? নিশ্চয় রিমিকে কেউ কষ্ট দিয়েছে, না হলে রিমির মতো মেয়ে এমন কাজ করবে না। যেভাবে হোক আমাকে রিমির আত্মহত্যার কারণটা খুঁজে বের করতেই হবে। আমি বসে বসে এসবই ভাবতে লাগলাম। যত সময় যাচ্ছে টেনশন ততই বাড়ছে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলেন। রিমির অবস্থা এখন কেমন সেটা জানার জন্য আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। আমার পিছে পিছে মা বাবা এলো। আমি হন্তদন্ত হয়ে ডাক্তারকে বললাম, রিমি এখন কেমন আছে ডাক্তার? সে ঠিক আছে তো? ডাক্তার কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর যা বলেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শরীর অবশ হয়ে গেল ডাক্তারের কথাগুলো শুনে। ডাক্তার বললেন, মেয়েটার অবস্থা বেশি ভালো না, শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাড়াতাড়ি রক্ত দিতে হবে। আমরা ইতিমধ্যে 1 ব্যাগ রক্ত দিয়েছি, কিন্তু আরও 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। আপনারা যেভাবেই হোক 2 ব্যাগ ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন, তা না হলে রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তারের কথা শুনে আমার গলা শুকিয়ে কাট। আমার শরীর কাঁপতে লাগলো। আমি ডাক্তারের হাত ধরে কান্নামাখা গলায় বললাম, প্লিজ ডাক্তার, রিমিকে বাঁচান। ওর কিছু হয়ে গেলে আমি মরে যাবো ডাক্তার। সরি, রক্ত না পেলে কিছু করা যাবে না। আপনারা দ্রুত রক্তের ব্যবস্থা করুন, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহর উপর ভরসা রাখুন। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। এত রাত এখন রক্ত পাবো কোথা থেকে? আমি আমার কাছের কয়েকজন বন্ধুকে ফোন দিলাম, কিন্তু তাদের কাউকেই ফোনে পেলাম না। বিপদের সময় কাউকে কাছেই পাওয়া যায় না। কিছুক্ষণ ট্রাই করার পর আমার বন্ধু রিফাতকে ফোনে পেলাম। ফোন রিসিভ করেই রিফাত ঘুম জড়ানো গলায় বলল, কি রে, এত রাত্রে ফোন দিয়েছিস কেন? দোস্ত, এক্ষুনি 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। প্লিজ একটু দেখ কারো রক্ত পাস কিনা। রিমির অবস্থা এখন খুব খারাপ। রক্ত না পেলে রিমিকে বাঁচানো যাবে না। কেন, রিমির কি হয়েছে? সেসব পরে শুনিস। তোকে যেটা বললাম সেটা কর প্লিজ দোস্ত। আচ্ছা, আমি দেখছি, একটু অপেক্ষা কর। রিফাতের কথাগুলো শুনে একটু আশার আলো দেখতে পেলেও মাথা থেকে চিন্তা দূর হলো না। তাই আমার চেনা সবাইকে ফোন করে রক্তের সন্ধান করলাম, কিন্তু কারোর কাছে পেলাম না। এদিকে রাত প্রায় অনেক হয়ে গেছে। আমি হাসপাতালে করিডোরে পায়চারি করছি। মা বাবা বেঞ্চে বসে ঝিমোচ্ছে। এর মাঝে রিফাতের ফোন এলো। আমি ফোন রিসিভ করে উচ্ছ্বাসিত গলায় বললাম, রক্তের সন্ধান মিলি দোস্ত? রিফাত গম্ভীর গলায় উত্তর দিল, না রে, আমার চেনা জানার মধ্যে কারো রক্তের গ্রুপ ও পজিটিভ নেই, তুই অন্য কাউকে বলে দেখ। কথাটা বলেই রিফাত ফোন কেটে দিল। আমার মাথায় রাজ্যের চিন্তা এসে ভর করলো। আমি এখন কি করবো ভেবে পাচ্ছি না। এদিকে ডাক্তার রক্তের জন্য বারবার তাকাতে দিচ্ছেন। হাতে বেশি সময়ও নেই। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। তোরই ফোন দিয়েছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটাকে রিসিভ করলাম। ওপাশ থেকে তোরই শুকনো গলায় বলল, শাহিন, আমার না খুব কষ্ট হচ্ছে, টেনশনে আমি ঘুমোতে পারছি না। কালকে সবাই আমাকে পছন্দ করবে তো? আচ্ছা, কালকে কোন কালারের শাড়ি পরবো? অন্যান্য সময় হলে তোরই সাথে গল্পের বস্তা খুলে বসতাম, কিন্তু এই মুহূর্তে প্রচন্ড বিরক্ত লাগছে। ইচ্ছে করছে আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলি। আমি এদিকে মরছি, আর তোরই কালকে কোন কালারের শাড়ি পরবে সেটা নিয়ে টেনশন করছে। আমি কিছু বলছি না দেখে তোরই আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? কালকে কোন কালারের শাড়ি পরবো? পরে বলবো, এখন ভালো লাগছে না, রাখছি। আমি ফোন রাখতে গিয়েও রাখলাম না। কি যেন ভাবে তোরিকে বললাম, আচ্ছা তোরি, তোমার রক্তের গ্রুপ কে? ও পজিটিভ। কেন? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার দেহে যেন প্রাণ ফিরে এলো। তাগাদা দিয়ে বললাম, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সদর হাসপাতালে চলে এসো। কেন, কি হয়েছে? রিমি হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। প্রচুর ব্লিডিং হয়েছে। এখন সে হাসপাতালে। 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। প্লিজ তুমি একটু তাড়াতাড়ি এসো, না হলে রিমিকে বাঁচানো যাবে না। আচ্ছা, আমি আসছি। আমি ফোন ডেকে
তরির জন্য অপেক্ষা করতে লাগলাম। এরই মধ্যে বড় মামা, মেজো মামা, ছোট মামা সব মামিরা চলে এসেছে। বাবা নিশ্চয়ই সবাইকে খবর দিয়েছে। রিমির বাবা মানে বড় মামা তো কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছে। সবার মুখে একটাই কথা, রিমি কি কারণে আত্মহত্যা করতে চেয়েছে, যার উত্তর আমাদের সবার কাছে অজানা। আধ ঘন্টা পর তরি হাসপাতালে এলো। তারপর সে রিমিকে রক্ত দিল। তরি রক্ত দেওয়ার কিছু সময় পর আমাদের সবার চিন্তার অবসান ঘটল। সবার মুখেই প্রশান্তির হাসি ফুটেছে। ইস, রিমি যদি সবার এই হাসি মাখা মুখটা দেখতো তাহলে হয়তো আত্মহত্যার কথা চিন্তাই করতো না। সবাই কত ভালোবাসে রিমিকে। আমার মা তো রিমিকে আমার চেয়েও বেশি ভালোবাসে। ছোট থেকে এত বড় করলো, এত ভালোবাসা দিল, কিন্তু কিন্তু তার বিনিময়ে রিমি আমার মাকে কাঁদালো। শুধু মাকে না, আমাদের সবাইকে। রিমিকে আমি ছাড়বো না। মনে মনে বললাম, রিমি, আল্লাহ আল্লাহ করে তোর জ্ঞানটা ফিরুক, তারপর তোর আত্মহত্যা করা আমি বের করব। আমি বসে বসে সব চিন্তা করছিলাম। তখন তরি আমার পাশে এসে বসলো। আমার আঙুলের ফাঁকে তরি সরু আঙুল ঢুকিয়ে দিয়ে শক্ত করে হাত চেপে ধরল। সকলের অগোচরে আমার কপালে চুমু দিয়ে আদুরে গলায় বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু বললাম না, চুপ করে বসে রইলাম। তরি আমার কাঁধে মাথা রেখে বলল, রিমি কেন আত্মহত্যা করতে চেয়েছে সেটা জানো? হুম, জানি না। রিমির জ্ঞান ফিরলে জানা যাবে। তবে আমার মনে হয় প্রেম ঘটিত কোনো সমস্যা। কি করে বুঝলে? এমনি মনে হলো তাই। আচ্ছা, রিমির কোনো বয়ফ্রেন্ড আছে? আমি ঠিক শিওর না, থাকতেও পারে আবার না থাকতেও পারে। এটা কেমন কথা? রিমি তোমার সম্পর্কে এত কিছু জানে, অথচ তুমি রিমি সম্পর্কে কিছুই জানো না। আরে, রিমির মনের কথা পাওয়া খুব মুশকিল। সহজে কাউকে কিচ্ছু বলে না। ও, তরি লম্বা হাই তুলে আমার কানে মাথা রাখলো। মনে হয় তরির ঘুম ধরেছে, কিন্তু বারবার চোখ তুলে জেগে থাকার আপ্রাণ চেষ্টা করছে। তাছাড়া রক্ত দেওয়ার কারণে তরিকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি তরির মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি এখন বাড়ি চলে যাও তরি, অনেক রাত হয়ে গেছে। রিমির জ্ঞান ফিরুক, ওর সাথে দেখা করে যাব। না, তুমি চলে যাও, বাড়ি গিয়ে আরাম করো। রিমির জ্ঞান ফিরলে তোমাকে জানাবো। তরি আর কথা পারল না। সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তরি নিজের গাড়ি নিয়ে এসেছিল, তাই যেতে কোনো অসুবিধা হলো না। আমরা সবাই বাকি রাতটুকু হাসপাতালে কাটিয়ে দিলাম। সকালবেলা রিমির জ্ঞান ফিরল। আমি বাদে সবাই রিমিকে দেখতে গেল। রিমি এখন মোটামুটি সুস্থ, সবার সাথে হেসে হেসে কথা বলছে, আর এদিক সেদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে। রিমির ভাবসাব দেখে মনে হচ্ছে সে মস্ত বড় একটা কাজ করে ফেলেছে এবং গর্ব করে সেটা সবাইকে বলছে। আমি বাইরে থেকে সব দেখছি। একটু পর সবাই বাইরে এলো। মা আমার কাছে এসে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা, রিমি তোকে ডাকছে। আর শোন, রিমির সাথে রাগারাগি করিস না, ভালোভাবে কথা বলিস। আমি কিছু না বলে রিমিকে দেখতে গেলাম। রিমি চুপ করে বেডে শুয়ে আছে। আমাকে দেখে শোয়া থেকে উঠে বসলো, একটু হাসার চেষ্টা করলো। আমার আগে গা জ্বলে উঠল। এত কিছু হওয়ার পরেও কি সুন্দরভাবে হাসছে। আমি রিমির পাশে গিয়ে বসলাম। রিমি সামান্য হেসে জড়ানো গলায় বলল, বাড়ি কখন যাব? আমার এখানে থাকতে ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে থেকে হুট করে রিমির গলা টিপে ধরলাম। রিমিকে আজ মেরেই ফেলবো। পেতনিটা কাল রাত থেকে অনেক চালিয়েছে। রিমি এমনিতে অসুস্থ ছিল, তার উপর গলা টিপে ধরাতে চোখ মুখ উল্টে দিয়েছে। আমার থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কয়েক সেকেন্ড পর আমি নিচে থেকে রিমিকে ছেড়ে দিলাম। ছাড়া পেয়ে রিমি জোরে জোরে কাঁদতে লাগলো। চোখে পানি এসে গেছে, সে সাথে ভয় একদম চুপসে গেছে। জড়সড়ভাবে বসে আছে আর চোখে আমার দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে। আমি একটু চুপ থেকে শান্ত গলায় বললাম, আত্মহত্যা কেন করতে চেয়েছিলি? রিমি কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। আমার প্রচণ্ড রাগ উঠল। আমি চিৎকার করে বললাম, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেছিস নাকি? বল, কেন আত্মহত্যা করতে গিয়েছিলি? আমার চিৎকার শুনে রিমি চমকে উঠে আমার দিকে তাকালো। এমনিতে ভয় পেয়েছিল, এবার মনে হয় আরো ভয় পেয়েছে। কিন্তু রিমির মুখ থেকে কোনো কথা বের হলো না। এদিকে আমার চিৎকার শুনে ডাক্তার আর নার্স দুজনেই ছুটে এলো, সাথে মা বাবা সহ অন্যটাও এলো। ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, চিৎকার করছেন কেন? কোনো সমস্যা? কিছু না ডাক্তার, এমনি। হাসপাতালে অকারণে চিৎকার চেঁচামেচি করবেন না, আর রোগীর সাথে উত্তেজিত হয়ে কথা না বলে ধীরে সুস্থে কথা বলুন। কথাগুলো বলে
ডাক্তার একটু থামলেন, আমাকে দেখিয়ে রিমিকে বললেন, ইনি নিশ্চয়ই আপনার হাজবেন্ড, তাই না? ডাক্তারের কথা শুনে আকাশ থেকে পড়লাম। বলে কি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? রিমি আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। শুধু রিমি না, পরিবারের সবাই ফুটবলের মতো ইয়া বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। আমি কিছু বলাটাকে ডাক্তার আবার বললেন, দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, মনোমালিন্য এসব সাধারণ বিষয়, কিন্তু তাই বলে আপনি সুইসাইড করতে চাইবেন? এটা কিন্তু ঠিক করেননি। আপনার এমন অবস্থা দেখে আপনার হাজবেন্ড কত কষ্ট পেয়েছে জানেন? বেচারার দিকে তাকানো যাচ্ছিল না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে অনেক কষ্টে আপনার জন্য রক্ত জোগাড় করেছে। ডাক্তারের কথা শুনে রিমি আমার দিকে শান্ত হয়ে তাকালো। কিছু বলতে কেউ বলল না, কিন্তু আমি এবার চুপ করে থাকতে পারলাম না। তাগাদা দিয়ে বললাম, ডাক্তার, এই মেয়েটা আমার বউ নয়, আমার মামাতো বোন। আমার কথা শুনে ডাক্তার সে বড় রকমের ধাক্কা খেলেন, চোখ মুখ কুঁচকে আমার দিকে তাকালেন। উনি হয়তো এমন কথা আশা করেননি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ওনার হাসি মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। তড়িঘড়ি করে নিজেকে সামলে বললেন, সরি, এক্সট্রিমলি সরি। আমি ভেবেছিলাম আপনারা দুজন স্বামী স্ত্রী। না, সেরকম কিছু নয়। আসলে গতকাল রাতে আপনি এমন ব্যবহার করেছিলেন যে আমি ওনাকে আপনার স্ত্রী ভেবে বসেছি। প্লিজ কিছু মনে করবেন না। না, ঠিক আছে। ডাক্তার আর কিছু না বলে মাথা নিচু করে চলে গেলেন। আমি পাশে তাকাতে দেখি পরিবারের সবাই আমার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। আমি বাবাকে বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, এমনি। ও, তোমরা সবাই একটু বাইরে যাও, রিমির সাথে আমার কিছু কথা আছে। না, তোমরা যাবে না, শাহিন আমাকে মারবে। তোকে মারবো না তো কি আদর করবো নাকি? অনেক জ্বালিয়েছিস তুই। শাহিন, বাবা যা হবার হয়েছে, তুই আর মাথা গরম করিস না, না হলে রাগের মাথায় রিমি আবার হয়তো কোনো অঘটন ঘটিয়ে বসবে। সেরকমটা আর হতে দিচ্ছি না। ওর আত্মহত্যা করার শখ আমি চিরদিনের মতো মিটিয়ে দেব। তোমরা বাইরে যাও। না আম্মু, তোমরা কোথাও যাবে না। এই বাঁদরটা সত্যি সত্যি আমাকে মেরে ফেলবে। শুধু মারবো না, মেয়েদের চামড়া ছিঁড়ে নেব। শাহিন, ওকে আর ভয় দেখাস না, বাচ্চাটি এমনিতেই অসুস্থ। তোমাদের যেতে বললাম না? আমার মাথা গরম করবে না বলে দিলাম। মা আর কিছু বলল না, সবাই চলে গেল। যাওয়ার আগে মা রিমিকে ইশারা করে বলে গেল, আমি যদি কিছু করি তাহলে যেন চিৎকার করে ডাক দেয়। আমি রিমির পাশে গিয়ে বসলাম। রিমিকে দেখে বড্ড মায়া লাগছে, কিছু বলতে কেউ বলতে পারছি না। ভয়ে মুখটা একদম চুনো পুটির মতো হয়ে আছে, জড়সড় হয়ে বসে আছে, বারবার লম্বা ঢোক গিলছে। পাশে জানালা দিয়ে আসা মৃদু বাতাসে রিমির ঘন চুলগুলো দোলকাচ্ছে। এমন একটা সাংঘাতিক অবস্থাতেও রিমিকে অপূর্ব লাগছে। আমি কেন জানি রাগটাকে ধরে রাখতে পারলাম না। রিমির মায়াভরা চেহারা থেকে সব ভ্যানিশ হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বললাম, গতকাল তোকে যখন ওই অবস্থা দেখলাম, বিশ্বাস কর আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছিল। আমি কিভাবে যে তাকে হাসপাতালে নিয়ে এসেছি সেটা শুধু আমিই জানি। এমন একটা কাণ্ড ঘটানোর আগে তোর আমাদের কথা মনে পড়েনি? এত স্বার্থপর কেন তুই? আমরা কত কষ্ট পেয়েছি জানিস? আমরা কি আজ পর্যন্ত তোকে কোনোদিনও কষ্ট দিয়েছি? কথাগুলো বলতে বলতে আমার চোখে পানি এসে গেল। আমার চোখে পানি দেখে রিমিও কেঁদে দেবে, ঠিক এমন অবস্থা। রিমি আমার কাছে এসে চোখের পানি মুছে দিতে যাবে, তার আগেই তাকে দূরে সরিয়ে দিলাম। চোখের পানি মুছে কড়া গলায় বললাম, নিজের ইচ্ছে কষ্ট দিয়ে এখন দরদ দেখাতে হবে না। রিমি কিছু বলল না, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে নিল। আমি বললাম, আত্মহত্যা কেন করতে চেয়েছিলে? রিমি বড় কিচ্ছু বলল না। আমার প্রচন্ড রাগ উঠল। আমি জোরে ধমক দিয়ে বললাম, কথা বলছিস না কেন? বলবি নাকি মার খাবি? আমার ধমক শুনে রিমি কেঁপে উঠল, শুকনো মুখ করে আমার পানে তাকালো। চোখের কোণায় পানি চিকচিক করছে, কাপা কাপা গলায় বলল, এমনি, কোনো কারণ নেই। একদম মিথ্যে বলবি না, ভালো ভালো বল বলছি। মেজাজ কিন্তু এমনিতে গরম হয়ে আছে। বললে তুই আমাকে মারবি? না বললে মারবো, তাই বলে দে। রিমি কিছু সময় ঝিম মেরে বসে রইল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, মাস দুয়েক আগে শোভন নামে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। অফিসের একটা প্রজেক্টের কাজে এখানে এসেছিল সে। শপিং মলে আমাদের প্রথম দেখা হয়। শোভন ওর মায়ের জন্য একটা শাড়ি কিনতে চাইছিল।
কিন্তু কোন কালারের কিনবে ভেবে পাচ্ছিল না। আমি ওর পাশেই দাঁড়িয়েছিলাম। সে আমার কাছে হেল্প চায়। আমি ওর মার জন্য একটা শাড়ি পছন্দ করে দিই। তারপর সে আমার কাছে ফোন নাম্বার চায়, আমিও দিয়ে দিই, কারণ শোভনকে আমার ভালো লেগেছিল। ব্যাস, তারপর থেকে আমাদের কথা হতে থাকে। কিছুদিন এভাবে চলার পর শোভন আমার সাথে দেখা করতে চায়। আমি দেখা করি, আর সেদিনই সে আমাকে প্রপোজ করে। আমি অমত করিনি, কারণ এই কয়দিনে আমিও শোভনকে ভালোবেসে ফেলি। তাহলে আত্মহত্যা কেন করতে চেয়েছিলি? তোর লাইফে তো হাসি খুশি ছিল। রিমি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি হাসি খুশি ছিলাম না রে, ভিতরে ভিতরে মরে যাচ্ছিলাম। তোরা কেউ সেটা দেখিসনি। শোভনের অফিসের কাজ শেষ হলে সে চলে যায়। আমাদের নিয়মিত ফোনে কথা হতে থাকে। সবকিছুই ভালোই চলছিল, কিন্তু কিছুদিন আগে শোভন ফোন করে বলে সে আর সম্পর্কটা সামনে আগাতে চায় না। সে তার মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে। বিশ্বাস কর, আমি এটা মেনে নিতে পারিনি। শোভনকে আমি সত্যি খুব ভালোবাসি। আমি শোভনের সাথে শেষবারের মতো দেখা করতে চাই। শোভন রাজি হয়। আমরা দেখা করি এবং শোভনকে হাত জোর করে বলি সে যাতে তার পরিবারকে একটু বোঝায়। তখন শোভন বলে তার পরিবার নাকি আমার মতো এতিম মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিবে না। তাছাড়া শোভন নাকি আমার সাথে এতদিন টাইম পাস করেছে, আমাকে ভালোবাসে না। আমি এসব শুনে খুব কষ্ট পাই। কি করব বুঝতে পারছিলাম না। শোভন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এক নাগারে কথাগুলো বলে রিমি থামল। আমি ভ্রুকুচকে বললাম, তাহলে এই জন্য তুই আত্মহত্যা করতে চেয়েছিলি? আমি শোভনকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না, তাই এসব করেছি। আমি মুখ টিপে সামান্য হাসলাম। তোরির কথাই তাহলে সত্যি হলো। প্রেম ঘটিত সমস্যার কারণেই রিমি আত্মহত্যা করতে চেয়েছিল। সত্যি বলতে রিমির এসব ছেলে মানুষ দেখে বড্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসতে পারছি না। এমন সিচুয়েশনে হাসাটা ঠিক হবে না। আমি নিজেকে স্বাভাবিক করে রিমির দিকে তাকালাম। রিমি নিঃশব্দে মাথা নিচু করে কাঁদছে। কিছুক্ষণ কাঁদার পর নাক টেনে বলল, আমি কি আত্মহত্যা করে ভুল কিছু করেছি? আমার মরে যাওয়াই উচিত ছিল, আমাকে বাঁচালি কেন? রিমির কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম। প্রচন্ড রাগ উঠল আমার। রিমি বলে কি মরে যাওয়াই ভালো ছিল মানে? আমি ঠাস করে রিমির গালে চড় মারলাম। চড় খেয়ে রিমি আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আমি রিমির গাল দুটো শক্ত করে চেপে ধরে রিমির মুখটা কাছে নিয়ে আসলাম। কড়া গলায় বললাম, তুই মরে গেলে আমরা মনে হয় খুব ভালো থাকতাম, তাই না? কোনো ধারণা আছে তোর আমরা সবাই তোকে কতটা ভালোবাসি? কিন্তু কিন্তু তুই আমাদের সবার এত ভালোবাসার বিনিময়ে সবাইকে কষ্ট দিয়ে মূর্খের মতো সুইসাইড করতে গেছিলি। মাথা মোটা একটা। কথাগুলো বলে রিমিকে ছেড়ে দিলাম। রিমির থেকে কিছুটা দূরে সরে বসলাম। রিমি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আমি কিছু সময় চুপ থেকে নরম স্বরে বললাম, মামি যখন মারা যায় তখন তো ঠিকমতো বোঝার বয়স হয়নি। খুব কান্না করেছিলি তুই। মা তোর কান্না থেকে সবার অমতে তোকে আমাদের বাড়িতে নিয়ে আসে, আদর যত্ন ভালোবাসা দিয়ে ছোট্ট থেকে এত বড় করে তোলে। মা তোকে এত পরিমাণে ভালোবাসে যে আমারই মাঝে মাঝে হিংসে হয়। জানিস, মা তোকে আমার চেয়েও কয়েক গুণ বেশি ভালোবাসে। অথচ তুই আমার মাকে কাঁদালি, কষ্ট দিলি। তোর জন্য মা সারা রাত চোখের পাতায় এক করেনি, বারবার আল্লাহর কাছে পরিতার করে নিয়েছে তুই যাতে সুস্থ হয়ে যাস। সত্যি বলতে তোর মতো স্বার্থপর মানুষ খুব কমই আছে যারা ভালোবাসার মূল্য দিতে জানে না। মাত্র 2 মাসের ভালোবাসার জন্য তুই সুইসাইড করতে গিয়েছিলি। কথাটা ভেবেই আমার হাসি পাচ্ছে। এত বোকা কেন তুই? আমরা যে তোকে এত বছর ধরে ভালোবেসে আসছি সেটার কি কোনো মূল্য নেই? সব ছেড়ে মহারানী প্রেমের শহীদ হয়ে গেছে। এক নাগারে কথাগুলো বলে আমি রিমির দিকে তাকালাম। রিমি মাথা নিচু করে ঠোঁট পাকিয়ে নিঃশব্দে কাঁদছে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে তাকালাম। রিমির মৃদু স্বরে কান্নার আওয়াজ আমার কানে এসে লাগছে। সত্যি বলতে আমার কোন সত্যি সত্যি রিমিকে মেরে ফেলতে ইচ্ছে করছে। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন নাকা কান্না জুড়ে বসেছে, মেজাজটা খারাপ করে দিয়েছে। আমি রিমিকে আরো কিছু বলতে যাব, তখনই আচমকা রিমি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমার পিঠে মুখ ঠেকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি রিমিকে টেনে পিছন থেকে সামনে নিয়ে এলাম।
রিমি আমার বুকে মুখ গুজে দিল। প্রচুর পরিমাণে কান্না করছে রিমি। রিমির চোখের আর নাকের বাড়িতে আমার শার্ট ভেজে একাকার। আমি বিরক্ত হলাম খুব। রিমিকে আমার থেকে ছাড়াতে কেউ ছাড়াতে পারলাম না। বাধ্য হয়ে ধমক দিয়ে বললাম, এসব ঢঙের কান্না বন্ধ কর, মেজাজ কিন্তু খারাপ হয়ে আছে, ছাড় আমাকে। রিমি এবার আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। আমার বুকে নাক মুখ ঘষতে লাগলো। ধপক দিয়ে রিমির কান্নার বেগটা কিছুটা কমে গেছে। এখন শুধু হেঁচকে দিচ্ছে আর নাক টানছে। আমি কেন জানি রিমির উপর আর চোরাচুরি করতে পারলাম না। রাগটা ধরে রাখতে পারছি না। রিমি জড়িয়ে ধরাতে আমার রাগী অশান্ত মনটা ধীরে ধীরে মোমের মতো গলে যাচ্ছে। মনের অজান্তেই আমি রিমির মাথায় হাত বোলাতে লাগলাম। রিমি মাথা তুলে আমার দিকে তাকালো, নাক টেনে কান্না ভেজা গলায় বলল, আমাকে ক্ষমা করে দে শাহিন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমনটা করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দে। তুই ছোট বাচ্চা না যে ভুল করার পরও বারবার ক্ষমা করে দেব। যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে তোর, কিন্তু তারপরও মূর্খের মতো কাজ করিস। রিমি আমার বুক থেকে মুখ তুলেই 2 হাত দিয়ে আলতো করে আমার গাল ধরে চেপে ধরল। শান্ত চোখে শীতল গলায় বলল, এবারের মতো ক্ষমা করে দে প্লিজ। আর কখনো তোদের কষ্ট দিব না। তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে আমাকে ক্ষমা করে দে। রিমি এমনভাবে কথাটা বলল যে ওর উপর থাকা রাগটা ভ্যানিশ হয়ে গেল। তাছাড়া রিমির মতো মিষ্টি মেয়ের উপর বেশিক্ষণ রাগ করে থাকাও যায় না। আমি রিমির মাথায় হাত বুলিয়ে দিলাম। ঠিক আছে, এবার মতো ক্ষমা করে দিলাম। পরের বার যদি এমন কিছু করিস বা করার চেষ্টা করিস তাহলে মেরে চামড়া ছেড়ে নেব। রিমি আমাকে আবার জড়িয়ে ধরল। আমার গালে চুমু দিয়ে হাসি মুখে বলল, আমি জানতাম তুই আমাকে ক্ষমা করে দিবি। তুই খুব ভালো। রিমি আমার গালে চুমু দিল। আমি বিরক্ত হলাম খুব। চোখ পাকিয়ে বললাম, এসব কারণেই তোর বয়ফ্রেন্ড তোকে ছেড়ে চলে গেছে। তোর ক্যারেক্টার ঠিক নেই। সামনে যাকে পাস তাকে জড়িয়ে ধরে কিস করিস। আমি তো শুধুই তোকে জড়িয়ে ধরি আর মাঝে মধ্যে তুই একটা কিস করি। জড়িয়ে ধরবি কেন? আমি কি তোর বয়ফ্রেন্ড লাগি? রিমি আমাকে ছেড়ে দিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। ঝাড়ি দিয়ে বলল, যা, আর তোকে জড়িয়ে ধরবো না। তোকে জড়িয়ে না ধরলে আমি মরে যাব না। কথাটা বলে রিমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সাপের মতো ফোঁস শব্দ করতে লাগলো। আমি সামান্য হেসে রিমিকে আলতো করে জড়িয়ে ধরলাম। রিমি ঝড়ের বেগে নিচেকে ছাড়িয়ে নিল। দাঁত কিরমির করে বলল, এখন আবার আমাকে জড়িয়ে ধরিস কেন? তোর হবু বউ তোরিকে জড়িয়ে ধরতে পারিস না নাকি তোরে জড়িয়ে ধরতে দেয় না? আমি রিমির কথা গায়ে মাখলাম না। কথা বাড়াবে, তারপর শুরু হবে ঝগড়া। আর এখন ঝগড়া করার বিন্দুমাত্র মানসিকতা আমার নেই। এমনিতেই খুব ক্লান্ত আমি। সারা রাত ঘুমোতে পারিনি। আমি চুপ থাকলাম খানিকক্ষণ। রিমি ভ্রু চেয়ে বলল, কথা বলছিস না কেন? তোরি তোকে জড়িয়ে ধরতে দেয় না? প্রশ্নের জবাব দিলাম না। উল্টো রিমির লম্বা চুলের এক গোছে টান দিয়ে বললাম, আমার কথা বাদ দে। তোর বয়ফ্রেন্ডের কি যেন নাম বললি? ও হ্যাঁ, মনে পড়েছে। শোভনের ফোন নাম্বার আর বাড়ির অ্যাড্রেসটা দে তো। রিমি ভ্রু কুচকে আমার দিকে তাকালো। চোখ মুখে ভয় এবং সংশয়। কিছু একটা গোপন করতে চাইছে রিমি। একটু দম নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, শোভনের নাম্বার আর অ্যাড্রেস নিয়ে তুই কি করবি? ওর 12টা বাজাবো। যার জন্য তোর এমন অবস্থা হয়েছে তাকে তোর এমনি এমনি ছেড়ে দিতে পারি না। স্যার এমন অবস্থা করব যে সারা জীবন তোর পায়ের নিচে পড়ে থাকবে। কুকুরের মতো লেজ নাড়িয়ে তোর পিছনে ঘুরঘুর করবে। থাক, ওসব করতে হবে না। যা হবার তা হয়ে গেছে। কি বলিস? এত সহজে ছেড়ে দেব? তাহলে কি করতে চাস বল? জোর করে শোভনের সাথে আমার বিয়ে দিয়ে দিবি? হ্যাঁ, দরকার হলে তাই করব। তোকে কষ্ট দেবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো, তা হবে না। রিমি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমার কাছে এসে আলতো করে হাত ধরে শান্ত গলায় বলল, শোভন আমাকে ভালোবাসে না শাহিন। এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। শুনেছি কয়েকদিন পর শোভন বিয়ে করবে। তাছাড়া শোভনের জন্য আমার মনে আর কোনো জায়গা নেই। তুই আর এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করিস না। আমি শোভনকে চিরদিনের মতো ভুলে যাব। যে আমাকে ধোঁকা দিয়েছে তাকে ভুলে যাওয়াই ভালো। যাক, দেরি করে হলেও নিজের ভুলটা তো বুঝেছিস। শোন, চেহারা থেকে ভালোবাসলে পরিণতি এমনই হবে। শোভন দেখতে নিশ্চয় সুন্দর, তাই তার প্রেমে পড়েছিলি। ফলাফল সুন্দর করে ছাগা খেলি।
রিমি কিছু বলল না, শুধু মুখ ভার করে আমার দিকে তাকিয়ে আছে। আমি রিমির এমন হুতম পেঁচের মতো চেহারা দেখে বেশ মজা পেলাম। রিমিকে খোঁচা দিয়ে বললাম, খুব তো বয়ফ্রেন্ডকে নিয়ে নাচানাচি করছিলি, এখন কি হলো? আমার ব্রেকআপ হওয়াতে তুই মনে হয় খুশি হয়েছিস, তাই না? শুধু খুশি না, অনেক খুশি হয়েছি, সেই সাথে অনেক আনন্দ লাগছে। তোর একটু শিক্ষার দরকার ছিল। সবসময় বয়ফ্রেন্ডকে নিয়ে এটা ওটা হেনা তেনা যে এসে হাবি যাবি বলে বেরোতি, আর বস্তা বস্তা প্রশংসা করতি। আমার তো মাঝে মাঝে মনে হতো পুরো দুনিয়ায় তোরই বয়ফ্রেন্ডের সবকিছু আছে। এখন সেসব কথা কোথায় গেল? আর এক হিসেবে শোভন ঠিকই করেছে, তোর মতো পেদনিকে বিয়ে করলে শোভনের জীবনটা তেজপাতা হয়ে যেত। রিমি চোখ গরম করে আমার দিকে তাকালো, প্রচন্ড রেগে গেছে সে। আমি রিমি ডাকটাকে আরো বাড়ানোর জন্য 32 মিনিট দাঁত বের করে খ্যাক খ্যাক করে হাসতে লাগলাম। রিমি সত্যি সত্যি আরো রেগে গেল, চোখ মুখ অগ্নিবড় ধারণ করে আমার দিকে তাকালো। আমি রিমির এমন রূপ দেখে খুব মজা পেলাম, কিন্তু মজাটা বেশিক্ষণ টিকল না। রিমি হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে বেডে শুয়ে দিল, তারপর আমার বুকের উপর চেপে বসে সর্বশক্তি দিয়ে আমার গলা টিপে ধরল। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি প্রাণপণে রিমি থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। আমার বুকের উপর বসে আমাকে চেপে ধরেছে রিমি, রাগে তার শরীর কাঁপছে। আমি অনুনয় করে রিমিকে ছেড়ে দিতে বলছি, কিন্তু সে ছাড়ছে না। অবশেষে অনেক কষ্টে রিমির থেকে ছাড়া পেলাম। রিমিকে ধাক্কা দিয়ে আবার বুকের থেকে সরিয়ে দিলাম। ধমক দিয়ে বললাম, আমাকে মেরে ফেলার ইচ্ছা আছে নাকি? তোকে মেরেই ফেলবো। আমার কষ্টে তুই খুশি হস কেন? তাহলে কাঁদবো নাকি? তাছাড়া কষ্ট তুই নিজে দোষে পেয়েছিস, এখানে আমার বিন্দু মাত্র দোষ নেই। আসলে তোর বোকামি দেখে আমার হাসি পাচ্ছে, প্লিজ মাইন্ড করিস না। হেসে নে, যত খুশি হেসে নে। যেদিন তোরই তোকে ছেড়ে যাবে সেদিন বুঝবি মজা, তোর সব হাসি বেরিয়ে যাবে। রিমি তাতে দাঁত চেপে কথাটা বলল। আমি অবাক চোখে রিমির পানে তাকালাম, আতঙ্কিত গলায় বললাম, তোরে আমাকে ছেড়ে যাবে মানে? কি বলতে চাইছিস তুই? মানে খুব সোজা, তোরির সাথে তোর ব্রেকআপ হবে আর বিয়েটা গোল্লায় যাবে। রিমির কথা শুনে হো হো করে হেসে উঠলাম, তার ছেলের হাসি যাকে বলে। রিমি উৎসুক চোখে আমার দিকে তাকালো, হয়তো বুঝতে পারছে না আমি হাসছি কেন। আমি কোনো মতো হাসি থামিয়ে বললাম, সবাইকে নিজের মতো ভাবিস না। রিমি তোরির মতো লক্ষ্মী মেয়ে জীবনে আমাকে ছেড়ে যাবে না। তোরিকে বউ করে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, ইনশাল্লাহ আমার সেই ভাগ্যটা আছে। ওমা, তাই নাকি? আমার কথা শুনে রিমিও এবার হাসি শুরু করে দিল। হাসতে হাসতে বেড়ে গড়িয়ে পড়ার মতো অবস্থা। আমি ভীষণ অবাক হলাম, এই মেয়েটা হাসছে কেন? এর তো কাঁদা উচিত, নাকি আমি ভুল করে কোনো জোক শুনিয়ে দিয়েছি? এদিকে রিমি হাসছে আর মনে মনে বলছে, তোর ভাগ্যে শুধু আমিই লেখা আছি শাহিন, কথাটা মিলিয়ে নিস। রিমির হাসির কারণ খুঁজে পেলাম না আমি। ধমক দিয়ে বললাম, পাগলের মতো হাসছিস কেন? রিমি ধমক খেয়ে মুখে হাত চেপে তার হাসি থামালো আর আমতা আমতা করে বলল, কিছু না, এমনি হাসছিলাম। পাগল একটা। ওটা পাগল না, পাগলি হবে। সে যাই হোক, শোন, আমি জানি তুই চাস না তোর সাথে আমার বিয়েটা হোক, আবার বিয়েটা ভাঙার প্ল্যান করছিস, কিন্তু যত চেষ্টাই করিস লাভ হবে না, তোরই আমার বউ হবে। কথাগুলো বলে আমি উঠে দাঁড়ালাম, চলে আসতে যাব, তখন রিমি পিছন থেকে বলল, কোথায় যাচ্ছিস? বাড়িতে, খুব ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে দুপুরে আসবো। আর কিছুক্ষণ থাক না, আর একটু গল্প করি, তোকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। বললাম তো দুপুরে আসবো, আর এখন তুই রেস্ট নে, পরে গল্প করব। আমি হাঁটা দিলাম, 2 কদম যেতেই রিমি আবার পিছন থেকে ডাক দিল। আমি বিরক্ত হয়ে পিছন ফিরে তাকালাম, বললাম, কি হয়েছে? শোভনের কথা কাউকে বলিস না। কেন? বললে কি হবে? কারণ আমি চাই না শোভনের জন্য আমি আত্মহত্যা করেছি এটা কেউ জানুক। এসব যেন তোর আর আমার মধ্যেই থাকে, তোরই কেউ বলবি না। ঠিক আছে, বলবো না। তারপর আমি আর কিছু বললাম না। রিমির কেবিন থেকে বেরিয়ে এলাম, বেলা অনেক হয়েছে, 10টা বাজতে চলল। এখন বাড়ি যাওয়া উচিত, সারাটা জেগে থাকার কারণে চোখে ঘুম আসছে। ঢুলতে ঢুলতে হাঁটছি, বাড়ি গিয়ে একটু ঘুমোতে হবে। মা বাবাকে রিমির কাছে রেখে আমি বাড়ি চলে এলাম। এদিকে রিমি বেডে শুয়ে মনে মনে হিসাব করছে, আমার বিয়ে কিভাবে ভাঙবে সেটাই চিন্তা করছে।
রিমির মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে, কিভাবে কি করবে সব প্ল্যান করে নিল রিমি। প্ল্যান অনুযায়ী কাজ করলে আমার বিয়ে 100% ভেঙে যাবে। খুশিতে রিমির চোখ দুটো চকচক করে উঠল। খুব শীঘ্রই রিমির মনে আশা পূরণ হবে। আমাকে নিচের করে পাবি সে। খুশি যেন ধরে না রিমির মধ্যে, মনে হচ্ছে হাওয়ায় ভাসছে সে। রিমি মনে মনে বলল, এবার তুই আমার আসল রূপ দেখবি শাহিন। এই রিমি কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাবি। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় আমার জানা আছে। তোর বউ শুধু আমি হব, শুধুই আমি। আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করার কথা চিন্তা করলে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখবো। দুপুরের একটু পর আমি হাসপাতালে এলাম রিমির সাথে দেখা করতে যাব। তখন দেখি দরজার সামনে তড়ি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এলো তড়ি, ঠোঁটের কোণে মিষ্টি হাসি খেলা করছে। কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। রিমির সাথে দেখা হয়েছে? হ্যাঁ, মা ওকে খাওয়াচ্ছে। কথাটা বলেই তড়ি আমার হাত ধরে সবার থেকে আড়ালে নিয়ে এলো। হাসপাতালের করিডোরে পূর্ব পাশে দেওয়ালের কোণ ঘেঁষে দাঁড়ালাম আমরা। এদিকটায় সচরাচর কেউ আসে না, সবসময় ফাঁকা থাকে জায়গাটা। তবে তড়ি আমাকে এখানে কেন নিল বুঝতে পারছি না। আমি তড়িকে কিছু বলার আগেই সে আমাকে জড়িয়ে ধরল। তড়ির নরম দেহটা আমার বুকের মাঝে মিশে দিতে চাচ্ছে। তড়ির এমন ব্যাপারে আমি তপ্তা খেয়ে গেলাম, কিছু বলতেও পারলাম না, ঠায় দাঁড়িয়ে রইলাম। তড়ি আতুরে গলায় বলল, হাবলুর মতো চুপ করে আছো কেন? জড়িয়ে ধরো আমায়। আমি দুহাত প্রসারিত করে তড়িকে জড়িয়ে ধরলাম। তড়ি চুপটি করে আমার বাহুটা লুকিয়ে আছে। সে সাথে আরেকটা কাজ করছে সে। আমার লোমশ বুকে মৃদুভাবে কামড় দিচ্ছে আর গলায় চুমু খাচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর তড়ি আমাকে ছেড়ে দিল। তারপর আমার পায়ের উপর ভর দিয়ে মুখ বরাবর দাঁড়ালো। তড়ির গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। আমি চোখ নামিয়ে বললাম, আপনার মতলবটা মোটেও ভালো ঠেকছে না। তড়ি কিছু বলল না, লজ্জা মাখা একটা হাসি দিল। তারপর পুরো শরীর আমার উপর ছেড়ে দিল, ঢলে পড়ল আমার গায়ের উপর। হঠাৎ তড়ি একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসলো, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তড়ি আচমকা আমার ঠোঁটের মধ্যে তার ঠোঁট ডুবিয়ে দিল। পৃথিবী যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল আমার কাছে। তড়ি নিজেকে আমার কাছে সঁপে দিয়েছে, আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে এলো পাথারে কিস করতে লাগলো আমার ঠোঁটে। তড়ির কমলার কেয়ার মতো রসে ভরা ঠোঁট দিয়ে আমার সামনে আমার ঠোঁট কামড়াচ্ছে আর ললিপপের মতো চুষছে। আদরে আদরে আমাকে পাগল বানিয়ে ফেলছে তড়ি। আমি আর থাকতে না পেরে তড়ির সরু মেদিন কোমরে হাত রাখলাম, আস্তে করে পেট চাপ দিলাম। তড়ি শিউরে উঠল। আমি মৃদুভাবে তড়ির গলায় কামড় বসিয়ে দিলাম। উত্তেজনায় তড়ি আমার পেট খামচে ধরল। এভাবে কিছুক্ষণ চলার পর তড়ি আমার থেকে নিজেকে মুক্ত করে নিল। আমরা দুজনেই হাঁপাচ্ছি। আমি তড়িকে টান দিয়ে আমার কাছে নিয়ে এলাম। তড়ি আমার গলা জড়িয়ে ধরল। আমি তড়ির গালে নাক ঘষতে লাগলাম আর বললাম, আজ এত আদর করছে যে? কারণ আজ আমি খুব খুশি। কেন? লটারির জন্য টাকা জিতেছ নাকি? তবে টাকা নয়, তোমাকে জিতেছি। তোমাকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি, সেজন্যই খুব খুশি আমি। তোমার জন্যই রিমি আজ বেঁচে ফিরেছে। তুমি সময় মতো রিমিকে হসপিটালে না নিলে কি যে হতো। দূর, কি যে বলো না তুমি। আমি নয়, আল্লাহ চেয়েছেন তাই রিমি বেঁচে ফিরেছে। আমি তো কেবল উছিলাম মাত্র। এই জন্যই তোমাকে এত ভালোবাসি। তুমি মানুষটা বড্ড ভালো। আমি তোরিকে আরেকটু কাছে টেনে নিলাম, আদুরে গলায় বললাম, এত প্রশংসা করতে হবে না ম্যাডাম, আর একটু আদর করলেই হবে। আর না, বিয়ের পর যখন চাইবে তখন আদর করব। বিয়ে হতে তো অনেক দেরি। রিমির জন্যই এখন বিয়ে ডেট পিছিয়ে যাবে। রিমি আত্মহত্যা করার চেষ্টা না করলে আমরা সবাই তোমাদের বাড়িতে থাকতাম, সবাই আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক করতো। কিন্তু এই কুটনি রিমির জন্য সবকিছু ভেস্তে গেল। যা হবার তা তো হয়ে গেছে, এখন এসব বলে কি লাভ? ইস, আমার জানটার মনটা খারাপ হলো নাকি? আসো একটু আদর করে দিই। কথাটা বলে তোরি আমার কাছাকাছি চেপে এলো। আমি তোরির কোমর জড়িয়ে ধরলাম। তোরি আমার ছোঁয়া পেয়ে ভালোবাসার আবেশের চোখ বন্ধ করে নিল। হার্টবিট বেড়ে গেছে তোরির। আমি তোরির বুকে ধুকপুক আর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আমি আলতো করে তোরির গোলাপি ঠোঁটে আমার হাত ছোঁয়ালাম। তোরি তখনও চোখ বন্ধ করে আছে। আমি এবার আস্তে করে তোরির ঠোঁটে ঠোঁট মেলালাম। তোরির মসৃণ গোলাপি ঠোঁট যেন চুষতে লাগলাম।
তরি আমার মাথায় শক্ত করে চেপে ধরল। সেও সাড়া দিতে লাগলো আমার সাথে। আমার মনে হলো আমি আর ইহজগতে নেই, হাওয়ায় ভাসছি। আমার সারা শরীরে যেন কারেন্ট বইছে। এমন অনুভূতি কখনো হয়নি আমার। একটা মেয়ে ঠোঁটে ছোঁয়া পাওয়া কম নয়। হঠাৎ আমার সামনে চোখ গেল, দেখি রিমি দাঁড়িয়ে আছে। চোখ দুটো অগ্নিবর্ণ ধারণ করে আছে। মনে হচ্ছে রিমির চোখ দিয়ে আগুন বের হবে, আর সে আগুনে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। আমি তাড়াতাড়ি তরিকে ছেড়ে দিয়ে লম্বা ঢোক গেলাম। তরি রাগান্বিত স্বরে বলল, কি হলো, ছেড়ে দিলে কেন? খুব তো আদর করতে চাইছিলে। আমি চোখ দিয়ে ইশারা করে তরিকে পাশে তাকাতে বললাম। তরি পাশে তাকালো। রিমিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল সে। রিমির চোখ মুখ কালো করে ভাবলেশীনভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রিমি, তুই এখানে? রিমি কিছু বলল না, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে আমার দিকে। ভাবসাব দেখে মনে হচ্ছে রিমির এই ফুটবল সিরিজ চোখের মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলবে। আমার কেন জানি মনে হলো রিমি যদি অসুস্থ না হতো তাহলে নিশ্চিত সে আমাকে ইচ্ছে মতো পেটাতো, কারণ এমন পরিস্থিতির শিকার এর আগেও একটা বার হয়েছিলাম। তখন আমি আর রিমি সবেমাত্র কলেজে উঠেছি। একদিন ক্লাসরুমে মজা করে রিমির এক বান্ধবীগুলো চুমু দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত রিমি সেটা থেকে ফেলে। কি বলবো, রিমি এতটা রেগে গিয়েছিল যে ওর হাতে থাকা কাটা কম্পাসের চোখা মাথাটা আমার মাথার ডান পাশে গেঁথে দিয়েছিল। মাথার অনেকটা কেটে গিয়েছিল, রক্তও বের হয়েছিল খুব। তবুও রিমি ক্ষান্ত হয়নি। পুরো ক্লাসের সামনে আমাকে কান ধরে উঠবোস করিয়েছিল। এরপর সেই যাত্রা রিমির থেকে রেহাই পেয়েছিলাম। পুরোনো দিনের কথাগুলো মনে হতেই আমার কাছে শিউরে উঠল। না জানি আজ আমার কপালে কি লেখা আছে। তবে আজকে হয়তো সবার সামনে কান ধরে উঠবোস করতে হবে। আমার মনটা খারাপ হয়ে গেল খুব। আমি ভ্যাবলম্বরকে হাসি দিয়ে মিনমিন ছোটে রিমিকে বললাম, এই অসুস্থ ছড়ি নিয়ে তুই এখানে এসেছিস কেন? তোকে না রেস্ট নিতে বলেছিলাম? তোদের দুজনের চুম্বাচাটি দেখতে এলাম। রেস্ট নিলে তো এসব দেখতে পারতাম না। কি সৌভাগ্য আমার, তোরা বিয়ের আগে এসব কি শুরু করেছিস বলতো? ছি, লজ্জা করে না তোদের? হাসপাতালটাকে কি তোদের পার্ক মনে হয় যে যেখানে খুশি চিপায় চাপায় ঢুকে রোম্যান্স করবি? আর তোরই, তোমাকে তো ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমিও তো দেখি শাহিনের চেয়ে কম না। শাহিন শের হলে তুমি সোয়া শের। রিমি, তুমি যেমনটা ভাবছো সেরকম কিছুই না। আসলে আমরা একটু তরি আর কিছু বলতে পারলো না। তার আগেই রিমির হাতের ইশারায় তরিকে থামিয়ে দিল। এরপর ঝনঝনে গলায় বলে উঠল, থাক, কিছু বলতে হবে না আর। নিজের চোখেই সব দেখেছি। আর তোরা কিস করা থামালি কেন? আবার শুরু কর, নাকি আমি এসে তোদের বিরক্ত করলাম? বিরক্ত তো হবই। কাজের সময় সে ডিস্টার্ব করলে বিরক্ত হওয়ারই কথা। রিমি আগুন চোখে আমার দিকে তাকালো। আমি চিপায় কামড় দিয়ে অবু শিশুর মতো নিরীহ দৃষ্টিতে রিমির পরে তাকিয়ে রইলাম। রিমি দাঁত কিরমির করে বলল, সারা জীবন লুচ্চামি করে গেলি, মানুষ আর হলি না। তুইও তো কম লুচ্চামি করিস না। নিজে করলে কিচ্ছু না, আমি করলে যত দোষ। আমি কথাটা আসতে বললেও রিমি মনে হয় কিছুটা শুনতে পেয়েছে। সে বাঁকা চোখে আমার দিকে একবার তাকিয়ে পরখ করে নিল। তারপর দুপা আমার কাছে এগিয়ে এসে ঝাঁঝালো গলায় বলল, কি বললি তুই? কই কিছু না তো। লুচ্চা কোথাকার, জীবনেও ভালো হবি না তুই। তোরা দুজন জাহান্নামে যা। কথাটা বলি রিমি উল্টো দিকে হাঁটা দিল, কিন্তু রিমি ঠিকঠাকভাবে হাঁটতে পারছে না। মনে হচ্ছে হেরে তুলে পড়ে যাবে। আমি দৌড়ে গিয়ে রিমির হাত ধরলাম। রিমি এবার যেন তেলে বেগুনে চলে উঠল। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। চোখ দুটো শুরু করে দাঁত কটমট করে বলল, একদম ধরবি না আমায়, ছাড় আমাকে। না ধরলে পড়ে যাবি তো। এই অসুস্থ ছুটি নিয়ে হাঁটাহাঁটি করে। আহা, কি দরদ, দরদ যেন উতলে পড়ছে। শোন, এসব লোক দেখানো দরদ দেখানো বাদ দিয়ে ওই রূপের ডালির কাছে যা, তারপর দুজন মিলে লটর পটর করগা। আমি রিমির কথায় কান না দিয়ে তাকে ধরে কেবিনে নিয়ে এলাম। রিমি খুব একটা বাধা দিল না। আমি রিমিকে আস্তে করে বেডের উপর বসালাম। রিমি মুখটা ঘুটঘুরে অন্ধকার বানিয়ে বসে রইল। আমি রিমির থুতনিতে হাত দিয়ে মুখ উঁচু করে বললাম, তোরিকে কিস করাতে তুই এত রেগে গিয়েছিস কেন? আরে তোরই আমার হবু বউ, আজ বাদে কাল আমার সাথে তার বিয়ে হবে, তাই একটু ওসব করছিলাম। এখানে এত রিয়াক্ট করার গিয়েছে আমি তো কিছুই বুঝলাম না। ঠাস করে একটা চড় মারলাম। কথাগুলো বলা শেষ হতেই রিমি আমার গালে ঠাস করে চড় বসিয়ে দিল। আমি মোটেও অবাক হলাম না, জানতাম যে এমনটা হবে, তাই আগে থেকে তৈরি হয়েছিলাম। তবে রিমি যে এত জোরে মরবে
সেটা বুঝতে পারিনি। ইস, অসুস্থ শরীর নিয়ে কি জোরে চটটাই না মারল। আমি গালে হাত দিয়ে ভয়ার্ত চোখে রিমির দিকে তাকিয়ে রইলাম। মনে মনে বিপদে দোয়া পড়ছি। রিমি চোখ গরম করে বলল, এত খারাপ কেন তুই? কাল যদি কোনো কারণে তোর সাথে তোর বিয়ে না হয় তখন কি হবে? আর আমি যদি সেখানে না যেতাম তাহলে তো সেখানেই উল্টাপাল্টা কাজ শুরু করে দিতিস। আরে না, আসল কাজটা বাসরাতে করব। তখন তো জাস্ট একটু রিহার্সাল করছিলাম। আর কে বলছে আমাদের বিয়ে হবে না? ইচ্ছে করলে আজকে তোকে বিয়ে করতে পারবো, শুধু তোর জন্য বিয়েটা আটকে আছে। আর তাছাড়া বিয়ের আগে এসব কাজ সবাই করে, কেউ কেউ তো রুম ডেট পর্যন্ত করে ফেলে। আর আমি তো মাত্র কিস করেছি, কিচ্ছু হবে না। ছি, তোর মন মানসিকতা এত খারাপ কেন? এত বড় একটা অন্যায় করে বলছিস বিয়ের আগে এসব সবাই করে? আমার ইচ্ছা করছে তোকে জুতা পিটা করি। আচ্ছা, একটা কথা বলতো, তোরিকে কিস করাতে তোরা তো জ্বলছি কেন? এমন ভাব করছিস যেন আমি তোকে কিস করেছি। আমার কেন জ্বলছে সেটা বুঝলে তুই কখনোই তরিকে কিস করতিস না। আমি বুঝতে পেরেছি তোর ব্রেকআপ হয়েছে, তাই আমার ভালোবাসা সহ্য হচ্ছে না। এটা ভালোবাসা? আরে তুই তো ভালোবাসার নামে নষ্টামি করছিস। কিসের নষ্টমীর কথা বলছিস তুই? আমি জোর করে তোর সাথে ওসব করেছি নাকি? আমাদের দুজনেরই এসবে মত ছিল, আর তোর নিজে থেকে এসব শুরু করেছিল। আমাকে বাধা দিতে পারেনি। তাছাড়া ওই সময় কারো হুঁশ থাকে না, আর তোরই যে পরিমাণে সেক্সি, পুরোই মাখন, তাই কন্ট্রোল করতে পারিনি। ইস, তোরিকে যখন কিস করেছিলাম মনে হচ্ছিল আমি 7 রাজা তোর হাতে পেয়েছি। কি নরম ঠোঁট, আস্তে করে টিপলেই মনে হয় রসের বন্যা বয়ে যাবে। তুলোর মতো নরম গাল, মাখনের মতো মসৃণ পেট। বিশ্বাস কর, আমি পাগল হয়ে গেছিলাম। আমার ইচ্ছে করছিল। চুপ কর তুই, আমি আর শুনতে পারছি না। আমি আর কিছু বলতে পারলাম না। রিমি জোরে চিৎকার দিয়ে আমাকে থামিয়ে দিল। আমি দুহাত দিয়ে গাল দূরে চেপে ধরলাম। রিমি ভয়ঙ্কর রাগি লুক নিয়ে আমার পানে তাকালো। অবস্থা দেখে মনে হচ্ছে রিমি আবার চড় মারবে, কিন্তু রিমি চড় মারল না। আমার শার্টের কলার ধরে টেনে কাছে নিয়ে এলো। চোখ মুখ পাথরের মতো কঠিন বানিয়ে বলল, এসব তো রাস্তার ছেলেরা করে। তুই কি রাস্তার ছেলে, নাকি তোর মা বাবা তোকে কোনো শিক্ষা দেয়নি? রিমির কথা শুনে আবার এবার রাগ উঠে গেল। আমার মা বাবাকে নিয়ে কথা বলে রিমিকে। আমি এসব কথা বলতে চাইছিলাম না, কিন্তু এখন না বললে হচ্ছে না। আমি রিমির থেকে নিজেকে ছাড়িয়ে বললাম, তাতে তোর কি? আমি তোর সাথে যা ইচ্ছে করবো, তুই আমাকে বাধা দেওয়ার কি রে? আর যেভাবে আমাকে জ্ঞান দিচ্ছিস মনে হচ্ছে তুই ধোয়া তুলসী পাতা। অবশ্যই আমি তোর মতো না যে এসব অকাজ কুকাজ করে বেড়াবো। তুই আমার মতো না, কিন্তু আমার চেয়েও বেশি খারাপ। শোভনের সাথে কি কি করেছিস আমি সব কিছু জানি। আমার কথা শুনে রিমি যেন আকাশ থেকে পড়ছে এমন ভাব করলো। রিমি মাথাটা হেলিয়ে চোখ দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে অবাকর ভান করে বলল, শোভনের সাথে কি করেছি আমি? একটু আগে আমি যেটা তোর সাথে করেছি সেটাই করেছিস। লাথি দিয়ে কোমর ভেঙে দিব কুত্তা। আমি শোভনকে সামান্য আমার হাতটাই ধরতে দিইনি, আর ওসব কিস করা তো দূরের কথা। হাট মিথ্যাবাদী, তোর মতো মেয়ে এসব না করে থাকতে পারে নাকি? আমার তো মনে হয় শুধু কিস না, শোভনের সাথে রুম ডেট পর্যন্ত করে ফেলেছিস। যে ধাড়িবাজ মেয়ে তুই। কথাগুলো আমি মজা করে বললাম, শুধুমাত্র রিমিকে রাগানোর জন্য। কিন্তু রিমি যে পরিমাণে রেগে গেছে ভাবতে পারিনি। আমার কথাগুলো শুনে রিমি চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকালো। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে আমাকে। সেই সাথে সাপের মতো ফসফস শব্দ করছে, এক্ষুনি হয়তো ছোবল মারবে। আমি মন ভোলানো একটা হাসি দিলাম, যেন কিছুই জানি না। এদিকে রিমি আমার দিকে কিছুক্ষণ বড় বড় চোখ করে তাকিয়ে থেকে সজোরে আমার পিছনে লাথি মারল। আমি টাল সামলাতে না পেরে বেড থেকে হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে গেলাম। কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। প্রচণ্ড রাগ উঠল আমার। আমি রিমিকে মারতে যাব, তখন দেখি মা আর তড়ি আসলো। আমাকে দেখি মা বলল, কি রে, হাসপাতালে এসেও কি তোরা ঝগড়া করা বন্ধ করবি না? সবসময় ছোট বাচ্চাদের মতো ঝগড়া করিস কেন? ঝগড়া রিমিয়াকে শুরু করেছে। তাহলে কি নিয়ে ঝগড়া শুরু করেছি সেটাও বলে দে। থাক, আর ঝগড়ার কারণ শোনাতে হবে না। ওরা তো কারণ ছাড়াই ঝগড়া করিস। কথাটা বলে মা আমার দিকে তাকালো। তারপর পাশে রাখা খাবারের প্লেটটা আমার হাতে দিয়ে বলল, রিমি সকাল থেকে না খেয়ে আছে, এত চেষ্টা করেও কিচ্ছু খাওয়াতে পারলাম না।
তুই ওকে একটু খাইয়ে দে তো, না খেলে আমার শরীর খারাপ করবে। এমনিতেও শরীরের অবস্থা ভালো না। কেন? মহারানীর নিজের হাত নেয় নাকি? নিজে তুলে খেতে পারে না? তুই তুলে খাওয়ালে কি সমস্যা? রিমি তোর হাতে ছাড়া খাবে না। না খেলে না। আমি ওর চাকর না যে খেদমত করতে হবে। থাক, কাউকে খাওয়াতে হবে না, আমি নিজেই খেতে পারবো। রিমি মুখ ভার করে কথাটা বলল। তারপর মার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে খাওয়া শুরু করলো। কারো ঝাঁজ কম না। বলেই মা চলে গেল। আমি রিমির পাশে গিয়ে বসলাম। রিমি খাবার খাচ্ছে কম, গুনছে বেশি। একটা একটা করে দানা মুখে দিচ্ছে। রিমি অসুস্থ হলে এমনই করে, একদম খেতে চায় না। তখন জোর করে তাকে তুলে খাওয়াতে হয়, সেটাও আমার হাতে, না হলে সারাদিন না খেয়ে কাটিয়ে দেবে। বড্ড জেদি মেয়ে। সামান্য সর্দি লাগলে রিমির বাহানা শুরু হয়ে যায়। আমার হাতে খাওয়ার জন্য বায়না ধরে। ছোটবেলার অভ্যাস, তাই আমিও ছাড়তে পারি না। আমি রিমির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্লেটটাকে ছিনিয়ে নিলাম। ভাত মাখাতে মাখাতে বললাম, হা কর, খাইয়ে দিচ্ছি। লাগবে না, আমার হাত আছে। ঢং বাদ দে। আমি না খাইয়ে দিলে এই ভাত করে খেতে 1 সপ্তাহ লাগবে। নে, হা কর। রিমি হা করল। আমি রিমির মুখে খাবার পুড়ে দিতেই রিমি আমার আঙুলে কামড় বসিয়ে দিল। আমি ব্যথায় কোকিয়ে উঠলাম। রাগী গলায় রিমিকে বললাম, কামড় দিলি কেন? প্রতিশোধ নিলাম, আর যদি কখনো আমার সাথে লাগাতে আসিস তাহলে সত্যি সত্যি কোমর ভেঙে দিব। ধ্যাত, আর খাবই না তোকে। না খাওয়ালে তোকে খেয়ে ফেলবো, আমার খুব খিদা লেগেছে, চুপচাপ খাওয়া। আমি আর কিছু না বলে রিমিকে খাওয়াতে লাগলাম। হঠাৎ আমার পাশে দাঁড়িয়ে থাকা তরির দিকে চোখ গেল। দেখি তরি আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, কোনো হেল তুলে নেই। আমি গলায় খাগড়ে দিয়ে তরিকে বললাম, এভাবে তাকিয়ে কি দেখছো? কিছু না, একটা কথা ভাবছিলাম। কি কথা? দুজনের ব্যবহার দেখে মনে হয় না তোমরা ভাই বোন। বাইরের কেউ তোমাদের দেখলে ভাববে তোমরা স্বামী স্ত্রী। তরির কথা শুনে হুট করে মেজাজটা খারাপ হয়ে গেল। সকালবেলা ডাক্তারও একই কথা বলেছিল। আমি রাগী স্বরে বললাম, মাথা খারাপ নাকি? মানুষ খামোখা আমাদের স্বামী স্ত্রী ভাবতে চাবে কেন? তাছাড়া কোন অ্যাঙ্গেল থেকে আমাদের স্বামী স্ত্রী মনে হয় বলো তো? যত সব আলতু ফালতু কথাবার্তা। আরে রেগে যাচ্ছ কেন? আমি মজা করে বললাম। এসব মজা আমার সাথে করবে না, এই বলে রাখলাম। আচ্ছা বাবা, সরি। আমার রাগ কমানোর জন্য তরি মিষ্টি করে হাসি দিল। পাশ থেকে তুমি বলল, তোরি, তোমাকে একটা কথা বলি। বলো। আমার কেন জানি মনে হচ্ছে তোমার আর শাহিনের বিয়েটা হবে না। রিমির কথা শুনে আমরা দুজনে চমকে উঠলাম। তরির মার্বেলের মতো ছোট ছোট সাইজ চোখ দুটো ইয়া বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে তরির হাসি মুখটা চুপসে গেছে। তরি কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে উত্তেজিত গলায় রিমিকে বলল, কেন তোমাদের বিয়ে হবে না কেন? তরির এমন সিরিয়াস অবস্থা দেখে রিমি হেসে দিল। হাসতে হাসতে বলল, আরে আমি মজা করছিলাম, ভয় পেও না। তুমি তো আমাকে মেরেই ফেলেছিলে, এভাবে কেউ মজা করে নাকি? শয়তান মেয়ে। রিমি আর তরি এবার একসাথে হেসে উঠল। কিন্তু আমার মনে এক অজানা ভয় কাজ করছে। কেন জানি মনে হচ্ছে বিয়েতে রিমি বড়সড় কোনো অঘটন ঘটাবে, যেটার জন্য হয়তো সবকিছু উলটপালট হয়ে যাবে। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এই 7 দিন রিমি হাসপাতালে ছিল। আজ সকালে থেকে বাড়ি নিয়ে এসেছি। এখন রিমি পুরোপুরি সুস্থ। অবশ্য রিমি সুস্থ হওয়ার পেছনে আমার অবদান কম ছিল না। রিমির সাথে 7 দিন আমাকেও হাসপাতালে থাকতে হয়েছিল। নিয়ম করে রিমিকে খাওয়াতে হয়েছে। হাসপাতালে বারান্দায় হাত ধরে হারিয়েছি। রাতে রিমির মাথায় হাত বুলিয়ে ঘুমও পাড়িয়েছি। মোট কথা, এই কয়েকদিনে রিমি আমাকে নার্স বানিয়ে ফেলেছিল। তাতে অবশ্য আমার কোনো আক্ষেপ নেই। রিমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে, এটাই অনেক। রাতে সবাই মিলে একসাথে খেতে বসলাম। মনে হচ্ছে না জানি কতদিন পর একসাথে খেতে বসেছি। পরিবারের একটা সদস্য অসুস্থ ছিল, তাদের সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল। মা আমাদের খাবার বেড়ে দিল। আমরা খাওয়া শুরু করলাম। খেতে খেতে বাবা বলল, শাহিন, 1 সপ্তাহের মধ্যে তোরা তরির বিয়েটা সেরে ফেলতে চাচ্ছে। তরির বাবা দেরি করতে চাইছে না। কাল বিকেলেই তরিকে আংটি পরাতে যাব এবং সামনের শুক্রবারেই তোদের বিয়ে। বাবার কথা শুনে মনে মনে প্রচন্ড খুশি হলাম, কিন্তু মুখে তা প্রকাশ করলাম না। ছোট করে বললাম, ঠিক আছে বাবা, আমার কোনো সমস্যা নেই। ভালো,
আর শোন, তোর সব বন্ধুদের আগে থেকেই বলে রাখিস। ওরা সব জানে আমার বিয়ে খাওয়ার জন্য শকুনের মতো চেয়ে আছে সবাই। বাবা হো হো করে হেসে উঠল, আমিও সামান্য হাসলাম। কিন্তু আমার পাশে বসা রিমি আর সামনে দাঁড়িয়ে মার কোনো সারা শব্দ নেই। তারা যেন আমাদের কথা শুনছেও না, জড় পদার্থের মতো অনড় হয়ে আছে। বাবা মার দিকে তাকিয়ে বলল, কি গো, তুমি কিছু বলছো না যে? কি বলবো? আমাদের ছেলের বিয়ে, তোমার কিছু বলার নেই? বিয়েটা কয়দিন পর দিলে হয় না? শাহিন আমাদের একমাত্র ছেলে, ওর বিয়ে এত তাড়াহুড়ো করে দেওয়ার কি আছে? আমাদের এত আত্মীয় স্বজন আছে, তারা বিয়েতে আসবে না? শাহিনের খালা তো বিদেশে বসে ওর বিয়ে নিয়ে তোজোগাড় করছে, সে বিয়েতে আসবে না। তাছাড়া বিয়ের এত আয়োজন করা লাগবে, মাত্র 1 সপ্তাহের মধ্যে এত কিছু হবে কিভাবে? 1 সপ্তাহ তো আর কম সময় না, এই কয়দিনই সব আয়োজন হয়ে যাবে। তাছাড়া আমি আছি তো, চিন্তা করো না। মা আর কিছু বলল না, মুখ ভার করে দাঁড়িয়ে রইল। আমার পাশে থেকে রিমি বলে উঠল, আব্বু, বিয়েটা কয়েকদিন পরে দিলেই ভালো হতো। কেন, তোর আবার কি সমস্যা? না মানে বিয়েটা কয়েকদিন পর দিলে আমার প্ল্যানটা ভালোভাবে সাকসেসফুল হতো। রিমির কথা শুনে আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকালাম। সে আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। আমি কপট রাগ দেখিয়ে বললাম, কিসের প্ল্যান করবি তুই? আরে তুই হলি আমার একমাত্র ভাই, তোর বিয়ে নিয়ে আমি আগে থেকেই অনেক প্ল্যানিং করে রেখেছি। এটা করব, ওটা করব, নাচবো, গাইবো, ঘুরবো, শপিং করব, বিয়েতে 1000টা ফটো তুলবো, আরো অনেক প্ল্যানিং আছে। এসব করতে একটু টাইম তো লাগবেই, তাই না? হ্যাঁ লাগবে, কিন্তু এত সময় দেওয়া যাবে না। যা করার 1 সপ্তাহের মধ্যে করে ফেলিস। ঠিক আছে, কি আর করার, এখন আমাকে প্ল্যানটা একটু চেঞ্জ করা লাগবে। 1000 হলেও একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। কথাটা বলেই রিমি আমার দিকে তাকিয়ে চোখ টিপ মারল, তারপর ঠোঁটে কামড় দিয়ে দুষ্ট একটা হাসি দিল। আমার বিষয়টা মোটেও ভালো ঠেকলো না। যে মেয়েটা কয়েকদিন আগে আমার বিয়ে কথা শুনতেই পারতো না, সে আজ আমার বিয়ে নিয়ে এত প্ল্যানিং করে রেখেছে, আবার মিষ্টি করে ভাইয়া বলে ডাকছে। এসব কিছু মানে কি? কিছু তো একটা গন্ডগোল আছে, কিন্তু কি সেটা ঠিক ধরতে পারছি না। এখন থেকে একটু অ্যালার্ট থাকতে হবে। রিমিকে কোনো বিশ্বাস নেই, কি থেকে কি করে বসে তার ঠিক নেই। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। রাত তখন প্রায় অনেক 11টার কাছাকাছি। আমি ফোনে তোর সাথে টুকটাক কথা বলছি। হঠাৎ তাকিয়ে দেখি বাইরে মা দাঁড়িয়ে আছে। এত রাতে মাকে থেকে কিঞ্চিত অবাক হলাম। মা এত রাতে সচরাচর আমার ঘরে আসে না, কিন্তু আজ হঠাৎ কি মনে করে আসলো। আমি কিছু বলার আগেই মা বলল, ভেতরে আসবো? মা আমার দিকে তাকিয়ে বলল। আমি তরির ফোন কেটে দিলাম। তারপর তাগাদা দিয়ে মাকে বললাম, ছেলের ঘরে আসার জন্য আপনার অনুমতি লাগে নাকি? ভিতরে এসো। মা ঘরে এসে বিছানার উপর বসলো। কেমন যেন উদাস হয়ে আছে মা। আমার একটু খটকা লাগলো। আমি মার পাশে বসতে বসতে বললাম, কিছু বলবে মা? মা কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর স্নান গলায় বলল, তোরে কি এ না করলে হয় না? হোয়াট? কি বলছিস সব? ঠিকই বলছি, তুই বিয়েটা ভেঙে দে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? বিয়ে ভেঙে দেবো কেন? কারণ তোর মেয়েটা ভালো না, আমার পছন্দ হয়নি। আমি চাই না তোর সাথে তোর বিয়ে হোক। মা, তুমি এসব কি বলছো? কিছুদিন আগে তুমি নিজেই তোর সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলে, তাহলে এখন কি হলো? তখন তো আর জানতাম না তোর এত বাজে মেয়ে। এখন ওর ব্যাপারে সব জেনে গেছি, তাই এখন আর চাই না তোর সাথে তোর বিয়েটা হোক। কি জেনেছো তুমি? মা কিছু না বলে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি মার ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালাম। দেখি স্ক্রিনে তরির বেশ কয়েকটা ফটো, যেগুলোতে তরি ওয়েস্টার্ন ড্রেস, মানে ছোট ছোট জামাকাপড় পরে আছে। আমাদের শহরের ভাষায় যাকে আধুনিক পোশাক বলে। তবে তরির পোশাক দেখে মনে হলো আধুনিক পোশাকও এখন আপডেট হয়ে গেছে। তা না হলে আধুনিক পোশাক এত ছোট হওয়ার কথা না। তরির এত ছোট পোশাক পরেছে যে তার শরীরের অনেক অংশ খোলামেলা দেখা যাচ্ছে, বিশেষ করে বুক আর পিঠ। আমি কিছু বলার আগে মা দাঁত মুখ খিচে শক্ত গলায় বলল, পোশাকের কি ছিঁড়ি দেখেছিস? এই মেয়েকে বউ করে আনলে সংসার টিকবে কিভাবে? তরির এসব পোশাক পরাতে মার রাগ কারাটা যায় যাচ্ছে। আমি নিজেও এসব পছন্দ করি না। তরি যেদিন প্রথম আমাকে ফটোগুলো দেখিয়েছিল, আমি খুব রাগ করেছিলাম।
তোরিকে বলেছিলাম আর যেন এসব পোশাক না পরে। তোরি আমার হাত ধরে বলেছিল সে আর এইসব পোশাক পরবে না। বিষয়টা তখনই শেষ হয়ে গেছিল। কিন্তু রিমি সব ফটোগুলো কিভাবে পেয়েছে আল্লাহ জানে। নিশ্চয় আমার ফোন থেকে চুরি করেছে। আর মাকে সব দেখিয়ে আমার বিষয়টা ভাঙার তালে আছে। আমি একটু চুপ করে শান্ত করে মাকে বললাম, মা, তোরই এতদিন বিদেশে ছিল, আর বিদেশে এসব পোশাক পরা স্বাভাবিক। তাছাড়া তোরই এখন এসব পোশাক পরে না, আমি ওকে মানা করে দিয়েছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোরই যে অনেকগুলো ছেলের সাথে প্রেম করে এটা জানিস? হোয়াট? এসব কথা তোমাকে কে বলেছে? বলেছে একজন, আমি শুনলাম তোরই নাকি শোভন নামে একটা ছেলের সাথে প্রেম করে। মার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। বুঝতে আর বাকি রইল না এসব রিমির কাজ। রিমি মাকে তোরই নামে এসব মিথ্যা কথা বলেছে। এসব রিমি বলেছে তাই না? মা মাথা নাড়িয়ে বলল, রেমি কেন এসব বলবে? আমি নিজেই সব জেনেছি। একদম মিথ্যে বলবে না, আমি জানি এসব রিমি তোমাকে বলেছে। মা কিছু বলল না, তবে মা নীরবতায় বলে দিচ্ছে মা এসব রিমির কাছ থেকে শুনেছে। আমার রাগে গা জ্বলে উঠল। আমি কড়া গলায় বললাম, রিমি বলল আর অমনি তুমি বিশ্বাস করে নিলে? জানো না তোরিকে দেখে রিমির হিংসা হয়। রিমি চায় না তোরির সাথে আমার বিয়ে হোক, আর তাই তোরির নামে মিথ্যা অপবাদ দিয়ে বিয়েটা ভাঙতে চাইছে। শোনো মা, তোরি খুব ভালো একটা মেয়ে, ওর সাথে বিয়ে হলে আমরা দুজনে সুখী হব। কিন্তু কোনো কিন্তু নয় মা, তুমি চাও না আমি সুখী হই? যদি চাও তাহলে আর অমত করো না। ঠিক আছে, যা ভালো হয় কর। কথাটা বলে মা চলে গেল। আমি মুখ ভার করে বসে রইলাম। প্রচন্ড রাগ উঠল রিমির উপর। ওর কাণ্ড ঘটনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কত বড় মিথ্যাবাদী! নিজে প্রেম করে তোরির উপর দোষ দেয়, আবার মাকে মিথ্যে কথা বলে বিয়েতে ব্যাগড়া দিতে চাইছে। আজ ওকে ছাড়ছি না, আমার বিয়ে ভাঙার শাক ওকে ভুলিয়ে দেব। আমি রাগে ফুসতে ফুসতে রিমির ঘরের সামনে গেলাম। রিমির ঘরের দরজা খোলা আছে। আমি পা টিপে টিপে ঘরের ভিতরে ঢুকলাম। রিমি বিছানায় বসে মাথা নিচু করে ফোন টিপছে। আমি রিমির সামনে গিয়ে দাঁড়ালাম। রিমি এখনো আমাকে খেয়াল করেনি। আমি গলা খাঁকড়ে দিতেই রিমি মাথা তুলে আমার দিকে তাকালো। আমাকে দেখেই চমকে গেল রিমি, সাথে সাথে ফোনটা পিছনে লুকিয়ে ফেলল। আমার একটু সন্দেহ হলো। আমি জোর করে রিমির হাত থেকে ফোনটা ছিনিয়ে নিলাম। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। রিমি যে এত খারাপ আমার জানা ছিল না। আমি চোখ বড় বড় করে ফোনের দিকে তাকিয়ে রইলাম। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। আজ আমার একদিন আর রিমি যতদিন লাগে। কত বড় শয়তান! রিমি আমার বন্ধু রিফাতকে মেসেজ দিয়ে বলেছে আমার বিয়ে ভাঙাতে পারলে রিফাতকে 20,000 টাকা দেবে। বিয়ের আগের দিন যেন তোরিকে কিডন্যাপ করে, আর যদি তোরিকে কিডন্যাপ না করতে পারে তাহলে আমাকে মেরে যেন আমার হাত পা ভেঙে দেয়, যাতে আমি বিয়ের আসরে বসতে না পারি। এসব দেখে রাগে আমার শরীর আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। শেষে আমার সন্দেহটা ঠিক। আমি ধমক দিয়ে বললাম, এসব কি? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছিস। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বিয়ে ভাঙতে চেয়েছিস কেন? আর কোন হিসাবে তুই আমাকে মারার জন্য আমার বন্ধুকে টাকা দিতে চাস? আমি অনেকটা ধমক দিয়ে কথাগুলো বললাম। ভেবেছিলাম রিমি হয়তো ভয় পাবে, কিন্তু কিসের কি? রিমি একদম স্বাভাবিক হয়ে আছে। আমার কথা শুনে রিমি কোনো প্রতিক্রিয়া দেখালো না। ভাবখানা এমন যেন এসব ঘটনা রোজই ঘটে তার সাথে। রিমি চুপ করে থাকা থেকে রাগটা আরো বেড়ে গেল। আমি পাঁচ খাই গলায় বললাম, কি হলো বল, আমার বিয়ে ভাঙতে চাইছিস কেন? তরিকে আমার পছন্দ না। যদি তরিকে বিয়ে করতে চাস তাহলে শুধু হাত পা ভাঙা নয়, তোর গলা কেটে ফেলতেও আমি দ্বিধাবোধ করব না। রিমি আমার চোখে চোখ রেখে উঁচু গলায় বলল। আমি বেশ অবাক হলাম। যে মেয়েটা কাল অব্দি আমার সামনে দাঁড়াতে ভয় পেত, সে আজ আমার সামনে উঁচু গলায় কথা বলছে, আবার হুমকিও দিচ্ছে। আমি কিছু বলাটাকেই রিমি আবার বলে উঠল, সেদিন আমাকে চ্যালেঞ্জ করেছিলি মনে আছে? তোর বিয়ে নাকি আমি ভাঙতে পারবো না। দেখিস তোর বিয়ে আমি ভেঙেই ছাড়বো, নয়তো আমার নাম রিমি না। আমি তো সেদিন মজা করে চ্যালেঞ্জ করেছিলাম, তুই সেটা সিরিয়াসলি নিচ্ছিস? চ্যালেঞ্জটা আমি জিতবই। কাজটা কিন্তু ভালো করছিস না রিমি, এর পরিণাম কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। সেটা পরে দেখে নেব, আপাতত তোর বিয়েটা ভাঙার ব্যবস্থা করি। আমি রাগে কাঁপতে কাঁপতে রিমির কাছে দুপা এগিয়ে গেলাম। চর মারতে যাব, তার আগেই রিমি আমার হাত ধরে ফেলল।
চোখ গরম করে